দেরি করে ফেলছি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমাদের আলোচনার বিষয়ের নাম হলো প্রিপোজিশন। তো আমি বলছিলাম যে আজকের ক্লাসে আমি ছোট্ট করে একটা এক্সাম নিব, তারপরে আমাদের মূল ক্লাসটা। তো এক্সামের জন্য আমি কতগুলো কোয়েশ্চেন রেডি করছি, আপনারা না পারলে কোনো সমস্যা নেই, আমি বলে দিব। তো আপনারা জাস্ট একটু ইফোর্ট দিবেন, তারপরে ফর্মালিটিস নিয়ে কথা বোঝা যাচ্ছে না। আপনারা যদি আমার এই বোর্ডটা দেখতে পান তাহলে দেখেন এখানে ওলা আছে। আরে কোয়েশ্চেন অপশনে দেয়া আছে সিন অ্যাবাউট ইন ফর। স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ, এখন কি বোঝা যাচ্ছে? একটু সাড়া দিবেন প্লিজ। জি স্যার, বোঝা যাচ্ছে। জি জি বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি আমার ক্লাস শুরু করব প্রথমত ছোট্ট একটা টেস্ট দিয়ে। তো আমি মাত্র 10টা কোয়েশ্চেন আপনাদের জন্য নিয়ে আসছি। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে রিয়েল এক্সাম কোয়েশ্চেন। তার মানে কি, আমরা যে জব এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, এরকম বিভিন্ন পরীক্ষা আসছে, বিসিএস সহ বিভিন্ন ধরনের পরীক্ষা আসছে, এরকম 10টা কোয়েশ্চেন। তো আমার ফার্স্ট কোয়েশ্চেনে বলা আছে হি হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থ। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন এখানটায় কি হতে পারে? অপশন দেয়া আছে সিন্স, অ্যাবাউট, ইন, ফর। সিন্স, স্যার সিন্স হবে। না পারলে কোনো দোষ নাই। স্যার সিন্স হবে, সিন্স। কি মানুষ কি কথা বলতেছে? কথা বলতে দেওয়ার অপশন আছে তো? আচ্ছা, তো হিয়ার ইজ এ কোয়েশ্চেন ফর ইউ। আই হোপ আপনারা ট্রাই করবেন আনসার করার জন্য। বোর্ডের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেনে লেখা আছে হি হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থস। অপশনতে আছে সিন্স, ইন, অ্যাবাউট, ফর। What do you think about the answer? কোনটা আনসার হতে পারে বলে মনে করছেন? সিন্স হবে স্যার। সিন্স হবে। সিন্স হবে, পয়েন্ট অফ টাইম ওকে, আপনি যদি পারেন দ্যাটস ফাইন, যদি না পারেন তাহলে আমি ব্যাখ্যাটা বলছি, আপনি শুনেন, কাজে লাগবে। আর আপনি যদি পারেন, আমি আনসারটা বলছি, আপনার চিন্তার সাথে মিলাই নেন। যখন আপনি দেখবেন যে আপনার ঠিক আছে, তখন আপনার ভালো লাগবে। ওকে, তো প্রিপোজিশন কি করে? কোন নাউনের পূর্বে বসে নাউনের পজিশন স্পষ্ট করে। তো এই কোয়েশ্চনটার ব্যাখ্যার জন্য আমি একটু টেন্স মার্কার নিয়ে কথা বলতে চাই। ইংরেজিতে টেন্স মার্কার বলে একটা কথা আছে, কতগুলো শব্দ আছে যে শব্দগুলো আমাদেরকে টেন্স চিনায় দেয়। তো ফর, সিন্স, এই দুইটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মার্কার। আমি এখন কথা বলছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি 10 মিনিট ধরে কথা বলছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে আমার কোনো একটা কাজ এখন চলছে এমনটা বুঝালে এটাকে জাস্ট কন্টিনিউয়াস বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে। কিন্তু এই কাজটা কখন শুরু হয়েছে সেখানটায় যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তো এই ক্ষেত্রে এই যে সময়ের উল্লেখ থাকবে, ঠিক ওই সময়টার সামনে ফর অথবা সিন্স বসে। তো যে সময়টার কথা বলা থাকবে, সকাল, সন্ধ্যা, দুপুর, বিকাল, এই দিন সেই দিন, সেটা যদি কাউন্টেবল না হয়, 1 2 3 4 5 7 এরকম না হয়, তাহলে সেখানে সিন্স দিতে হয়। আর যদি সংখ্যা দিয়ে গণনা করা যায় তাহলে ফর দিতে হয়। তাহলে দেখেন এখানে 3 মান্থ, 1 মাস, 2 মাস, 3 মাস, আমরা এটা সংখ্যা দিয়ে গণনা করতে পারবো। দেয়ারফর এখানটায় ফর হবে। আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। কখনো যদি কোনো একটা বাক্যের মধ্যে 3 মাস ধরে, 10 বছর ধরে, সকাল থেকে, বিকাল থেকে, সন্ধ্যা থেকে, এরকম কোন একটা কাজ একটা সময় থেকে হয় এমনটা বোঝায়, তাহলে ওই সময়ের পূর্বে ফর অথবা সিন্স হয়। এক্ষেত্রে সময়টা যদি সংখ্যা হয় তাহলে আমরা ফর দিব, আর যদি সংখ্যা না হয় তাহলে আমরা সিন্স দিব। আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন। চলুন পরবর্তী কোয়েশ্চেনে যাওয়া যাক। আমি আপনাদের জন্য মাত্র 10টা কোয়েশ্চেন নিয়ে আসছি। তো 2 নাম্বার কোয়েশ্চেনে বলা আছে হারি আপ, উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। হারি আপ, তাড়াতাড়ি করো, আমাদেরকে 5 মিনিটের মধ্যে যেতে হবে। তো অপশনে দেয়া আছে উইথিন, অন, বাই, ফর। আপনাদের জন্য সুযোগ, কোনটা আনসার হতে পারে বলে মনে করছেন? উইথিন। ইয়া, কেউ একজন উইথিন বলছে। আই এম টোটালি এগ্রি উইথ ইউ, আসলে উইথিন হবে। এখন ডিস্টার্ব হলে কিন্তু হবে না। ওকে, উইথিন কেন হবে আমি একটু ব্যাখ্যা করতে চাই। কোন সময়ের মধ্যে আমরা যদি কোনো কাজ করতে চাই তাহলে সেখানে উইথিন হয়। ইন মানেও মধ্যে, উইথিন মানেও মধ্যে। তো হচ্ছে ইন বলতে কোনো স্থানের মধ্যে বোঝায়, আর উইথিন বলতে কোনো সময়ের মধ্যে বোঝায়। আমি যদি বলি
আমি 10 মিনিটের মধ্যে আমার ক্লাসটা শেষ করে ফেলবো, তাহলে আই উইল ফিনিশ মাই ক্লাস উইথিন 10 মিনিট। আপনি যদি বলেন আমি আগামী 3 দিনের মধ্যে এই পড়াগুলো পড়বো, আমি কারো কাছ থেকে 1000 টাকা ধার নিছি, তাকে আমি বলছি যে 1 সপ্তাহের মধ্যে আমি তোমাদেরকে দিয়ে দিব, এই যে সময়ের মধ্যে এখানে উইথিন হয়। তো আমি 4টা অপশনের মধ্যে দেখতেছি উইথিন, অন, বাই, ফর আছে। এখানে যদি উইথিন না থেকে ইন থাকতো তাহলে সেটাও আনসার হিসেবে গণ্য হতো। ওকে, আমরা এগুলার দ্য ডিটেইলস শিখবো। তো আমরা একটু নিজেকে যাচাই করে দেখছি এবং আমরা এটা বোঝার চেষ্টা করছি যে পরীক্ষায় আসলে আসে কিভাবে প্রশ্নটা। এগুলো কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। তো 3য় নম্বর কোয়েশ্চেন, এখানে বলা আছে দ্য হাউস ইজ বিল্ট ড্যাশ স্টোন। দ্য হাউস ইজ বিল্ট ড্যাশ স্টোন। অপশনে দেওয়া আছে অফ, উইথ, ইন, বাই। এটা একটা কনফিউজিং কোয়েশ্চেন। এটা একটা কনফিউজিং কোয়েশ্চেন আমি কেন বলছি, কারণ বাড়িটা তৈরি হয়েছে পাথর দিয়ে। এখন দাঁড়ার ইংলিশ বাই, আবার দাঁড়ার ইংলিশ উইথ হয়। আমরা সাধারণ বেসিক সেন্স থেকে জানি কেউ যদি কোনো একটা কাজ কোনো কিছু দ্বারা কোনো কিছুর মাধ্যমে করে, যেমন আমরা কলম দিয়ে লিখি, এখানে উইথ হবে। আবার মানুষ দ্বারা বুঝালে বাই হয়, কোন বস্তু দ্বারা বুঝালে উইথ হয়। কিন্তু এটা এমন একটা কোয়েশ্চেন যেখানে উইথ বাই এই দুইটার কোনোটাই হবে না। তাহলে কোনো একটা জিনিস তৈরি করার উপাদান নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সেখানে কখনো অফ হয়, কখনো বা ফ্রম হয়। এখন আপনাকে একটু ব্যাখ্যাটা শিখতে হবে। আমরা এখানে যেহেতু ফ্রম নাই, এই জন্য অফ হবে কোনো কথা নাই, বাট আমি আপনাদেরকে তার ডিটেলস শেখাবো যে যে জিনিসটা যে উপাদান দ্বারা তৈরি হয় সেটা যদি দেখা মাত্রই বোঝা যায় তাহলে সেখানে অফ দিতে হয়। দেখেন, আমি যদি বলি টেবিলটা কাঠের তৈরি, তাহলে টেবিলটা যে কাঠের তৈরি আমরা দেখেই বুঝতে পারছি। এই যে কলমটা প্লাস্টিকের তৈরি, এটা দেখেই বোঝা যাচ্ছে, এগুলোতে অফ হবে, মেড অফ। আবার আমরা জানি যে পেপার বাঁশের তৈরি হয়, তো একটা কাগজের মধ্যে আমরা বাঁশ দেখতে পাই না, পেপার নাকি কাঠের তৈরি হয়, তাহলে একটা কাগজের মধ্যে আমরা কাঠ দেখতে পাই না, তাহলে পেপার ইজ মেড তখন লিখতে হবে ফ্রম উড। আমরা জানি কাঁচ বালু দিয়ে তৈরি হয়, তো আমরা যদি বলি যে গ্লাস ইজ মেড ড্যাশ সেন্ট, তখন সেখানে আপনাকে ফ্রম দিতে হবে, অফ দেয়া যাবে না। হচ্ছে যে পাথর দিয়ে তৈরি করা, তো বাসাটা তৈরি করা হয়েছে কি দিয়ে, পাথর দিয়ে। কোন জিনিস কি দ্বারা তৈরি, তৈরি করার উপাদান নিয়ে যদি কথা বলে তাহলে সেখানে বাইও দেয়া যায় না, উইথও দেয়া যায় না, সেখানে অফ অথবা ফ্রম দিতে হয়। তো এই 4টা অপশনের মধ্যে কোথাও কিন্তু ফ্রম নাই, তাহলে অফ হবে ডেফিনেটলি। আমি আশা করছি যে বুঝতে পারছেন। আসুন পরের এক্সাম্পলে যাওয়া যাক। আমার মাত্র 10টা কোয়েশ্চেন আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। নাও মুভ অন টু দ্য নেক্সট। ওকে, এর পরের কোয়েশ্চেনে আমি যেটা বলছি, I finally killed the fly dash a newspaper। এই যে আমার এই কোয়েশ্চেনটাতে আগের রেফারেন্সটা আছে। আমি অবশেষে কিল দ্য ফ্লাই, ফ্লাইটাকে কিল করেছি মানে হত্যা করেছি, ড্যাশ এ নিউজপেপার মানে নিউজপেপার দিয়ে। মানুষ পেপার দিয়ে মাছি মারে, তেলাপোকা মারে। তো এখানে মানুষ কোনো কিছু দিয়ে যদি কোনো কাজ করে তাহলে সেখানে বাই অথবা উইথ হয়। এক্ষেত্রে যা দ্বারা করবে তার সামনে মানে যেটা দ্বারা করছে সেটা যদি কোনো ব্যক্তির কথা বলে তাহলে বাই হয়, কোনো বস্তুর কথা যদি বলে তখন আবার উইথ হয়। তাহলে এখানে নিউজ পেপার বলছে, এটা একটা বস্তু, এখানে উইথ হবে। তাহলে আই ফাইনালি কিল দ্য ফ্লাই উইথ আ নিউজ পেপার। আমি আপনাদেরকে সময় দিলে আপনারা সঠিক অ্যান্সার বলতে পারতেন। এখন কথা হলো যে আপনি জানেন এবং আমি ওইটাই বলছি, তাহলে আপনি শিওর যে আপনি ঠিক আছেন। সো আমি সময় দিয়ে আপনারা ভাববেন, বলবেন, সবার সাথে কমিউনিকেট করতে অনেক বেশি সময় লাগবে, যে কারণে আমি একটু তাড়াতাড়ি বলছি, ডোন্ট ওয়ারি। ওকে, আসুন পরেরটাতে যাই। পরে লেখা আছে ঢাকা ইজ ড্যাশ দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা। ঢাকা ইজ ড্যাশ দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা। বলেন দেখি আনসার কি হতে পারে। বুঝতেছি না তো আই এম সরি, স্যার, এর আগের কোশ্চেনটা আমি ভালো করে বুঝি নাই। what can be the answer of the question? সি। ওকে, আমরা যখন প্রিপোজিশনের কোন একটা কোয়েশ্চেনকে সলভ করি, আমি লাস্ট ক্লাসে বলছি, আজকে আমি চেষ্টা করব যতটুকু পারা যায় দ্য ডিটেইলস বলার। এই প্রিপোজিশনগুলা কখনো একটা সেন্টেন্সে লিস্ট থেকে আসে, এট, ইন, অফ, বাই, ও ডবল এফ একটা, ও এফ একটা, আবার কখনো ফ্রেজ থেকে আসে, আবার কখনো বা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। তো আমি আপনার জ্ঞাতার্থে জানাতে চাই যে এই প্রিপোজিশনটা ফ্রেজ প্রিপোজিশন থেকে আসছে। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কোন নদীর তীরে, ধারে, কিনারে, উপকূলে, এগুলা বোঝাতে অন দ্য ব্যাংক অফ, এই যে দ্য ব্যাংক অফ এর সামনে অন হবে, এটা একেবারে ফিক্সড। দেখেন, অন দ্য ব্যাংক অফ মানে হচ্ছে ধারে বা তীরে, তাহলে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, এখানে তীর বোঝাতে অন দ্য ব্যাংক অফ হয়। অন দ্য ব্যাংক অফ 4টা শব্দ মিলিয়ে টোটাল একটা ফ্রেজ, আর এই ফ্রেজটা 4টা আলাদা অর্থ না দিয়ে নির্দিষ্ট একটা অর্থ দেয়। তো কতগুলো শব্দ দ্বারা গঠিত ফ্রেজ গুলো মুখস্থ করে ফেলতে হয়। ওকে, আসুন পরেরটাতে যাই।
এরপরে এক্সাম্পলে বা কোয়েশ্চেনে যেটা বলা আছে আমরা দেখতে পাচ্ছি আওয়ার এক্সাম উইল স্টার্ট ড্যাশ মানডে নেক্সট। আওয়ার এক্সাম উইল স্টার্ট, আমাদের পরীক্ষা শুরু হবে মানডে নেক্সট মানে পরবর্তী মানডে থেকে। তো এক্ষেত্রে মানডে বলে একটা কথা আছে, বলেন দেখি কি হতে পারে আনসার? অন। Since হবে এটা কি সলিউশন? রাইট, এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স না। কোনো একটা কাজ চলতেছে এবং ওই কাজটা কখন শুরু হয়েছে এমনটা যদি বোঝায় তাহলে সেখানে ফর বা সিন্স হয়। দেখেন ইংরেজিতে যত কোয়েশ্চেন আছে প্রত্যেকটা কোয়েশ্চেনের একটা সলিউশন আছে, আর কোয়েশ্চেনটার আমি যখন একটা সলিউশন দিচ্ছি তখন তার মধ্যে গ্রামাটিক্যাল কতগুলো রুলস রেগুলেশন আছে। তো যদি এটা আমি সেন্স বলি তাহলে আমাকে গ্রামারের রুলসটা বলতে হবে, কোন রুলসের কোন নিয়মের পার্সপেক্টিভ থেকে এটা হলো। আপনি যদি ব্যাখ্যাটা বলতে পারেন তার মানে আপনি বুঝছেন ব্যাপারটা, আপনি যদি ব্যাখ্যা বলতে না পারেন তার মানে আপনি বুঝেননি। তো গ্রামারের রুলস রেগুলেশন আসলে বোঝার জিনিস। আমরা ছোটবেলা থেকে এই কথাটা জানি যে অঙ্ক আসলে মুখস্থ করতে হয় না, বুঝতে হয়। তো গ্রামারও আসলে বুঝতে হয়, কারণ গ্রামার ভাষার বিশ্লেষণ। তো আপনি একটা কোয়েশ্চেনের আনসার বলতেছেন, এখন আপনাকে বিশ্লেষণ করতে হবে এটা কেন হলো। আপনি যদি বিশ্লেষণ পারেন তার মানে এটা ঠিক আছে, আর এটা আপনার মনেও থাকবে। আপনি যদি বিশ্লেষণ বলতে না পারেন তাহলে এটা আপনার মনে থাকবে না, আপনি কনফার্ম হবেন না, পরীক্ষার সময় আপনি কনফিউজড হয়ে যাবেন, এটা হবে না এটা হবে। তো কথা হলো সময়ে উল্লেখ থাকলে ফর বা সিন্স হয়, এরকম একটা কথা বইয়ের মধ্যে লেখা আছে। কিন্তু ওই বাক্যটাতে ফর বা সিন্স যাবত ধরে হতে এরকম হবে। যেমন মানডে থেকে আমি যদি বলি যে গত মানডে থেকে একটানা বৃষ্টি হচ্ছে, গত মানডে থেকে আমি জ্বরে ভুগছি, তখন ওই কথাটা হবে। কিন্তু এখানে লেখা আছে আমাদের পরীক্ষা শুরু হবে পরবর্তী মানডে থেকে। তো এক্ষেত্রে এই যে সময়গুলা যদি কখনো ডে আসে তাহলে অন হয়, যদি কখনো মাসের নাম হয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তাহলে ইন হয়, যদি কখনো সাল হয় তাহলে আবার ইন হয়, আবার 7টা 5টা 24 ঘন্টা সময়ের মধ্যে যদি আমি বলি তখন আবার অ্যাড হয়। দেখেন বেসিক কতগুলো কথা আপনাকে শিখতে হবে। 24 ঘন্টার সময়ের যে কোনো একটা সময়ের কথা যদি আমি বলি, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, আমি 12টায় ঘুমোতে যাই, এই যে 7টা 5টা 8টা 10টা 12টা এদের সামনে অ্যাড হবে, অ্যাট 7 AM অ্যাট 10 PM। আবার 24 ঘন্টা পার হয়ে যখন একটা টোটাল দিন হয় তখন তার সামনে অন হয়, অন সানডে, অন মানডে, অন মাই বার্থডে, অন ক্রিসমাস ডে, মানে ডে কথাটাকে বুঝাইলেই ভাববেন অন হবে। তো এখানে মানডে আছে তার মানে অন দিতে হবে। এখন ডে পার হয়ে যখন উইকেন্ড হয় 7 দিন 1 সপ্তাহ বুঝায় তখন আবার অ্যাড হয়। আবার যখন কয়েকটা উইকেন্ড পেলে একটা মান্থ হয়, মাস, মাসের সামনে ইন হয়, আর যে কোনো সালের সামনে ইন হয়। এগুলো বইয়ের মধ্যে সুন্দর করে লেখা আছে, একটু দেখে দিবেন। ওকে, আসুন আমরা পরবর্তী এক্সাম্পলে যাই। তাহলে এই কোশ্চেনটার আনসার হবে অন। কেন? যে কোনো দিনের সামনে স্যাটারডে, সানডে, মানডে, বার্থডে, ক্রিসমাস ডে, ঈদ ডে এগুলোর সামনে অন হয়। ওকে, আসুন পরের এক্সাম্পলটা দেখি। পরের এক্সাম্পলে লেখা আছে সাম রাইটার্স সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। দেখেন ইন কোর্স অফ টাইম এটা একটা ফ্রেজ, এর মানে হলো সময়ের ব্যবধানে। আর সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন এইটাও একটা ফ্রেজ। যদি আপনারা জেনে থাকেন দ্যাটস ফাইন, যদি না জানেন তাহলে আমি আপনাকে এখন শেখাবো। সাম রাইটার্স মানে কিছু কিছু লেখক লিখে কিন্তু তাদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে যায়। শ্রিঙ্ক ইনটু অবলিভিয়ন, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার অপশনগুলোর মধ্যে ইনটু নাই, এটা আসলে আমার টাইপিং করতে ভুল হয়েছে, আমি এখন টাইপ করে নিয়ে আসলাম। তো তো হচ্ছে শ্রিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে হচ্ছে অতল গভীরে হারিয়ে যাওয়া, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। তাহলে কতগুলা লেখক আছে যে তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যায়, তাদেরকে মানুষ মনে রাখে না অথবা তারা সাকসেসফুল হতে পারে না। তো আমি এটা একটা রিয়েল এক্সাম কোয়েশ্চেন থেকে নিয়ে আসছি এবং গত ক্লাসে আমি এই কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে প্রিপোজিশনের কোন একটা কোয়েশ্চেনকে যখন আমরা সলভ করব তখন কখনো সেটা ফ্রেজ থেকে আসে, কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসে। তো এই যে দেখেন ইন কোর্স অফ টাইম মানে সময়ের ব্যবধানে, সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে হচ্ছে অতল গহ্বরে, অতল গভীরে হারিয়ে যাওয়া। তো কিছু লেখক আছে যে যারা হারিয়ে যায় ইতিহাসের পাতা থেকে। তো সিঙ্ক এরপরে ইনটু হয়, এখন সিঙ্ক ইনটু অবলিভিয়ন, হিয়ার देयर আর 3 ওয়ার্ডস এন্ড অল দ্য 3 ওয়ার্ডস মেক এ ফ্রেজ। আই থিংক আপনি বুঝতে পারছেন। এরপরে এক্সাম্পল, দ্য ম্যান ডাইড ড্যাশ হিজ কান্ট্রি, এটা তো খুব বেসিক কথাবার্তা। বলেন দেখি কি হবে আনসার? ইজ देयर এনিবডি হিয়ার? For his country. For. রাইট। ওকে, যে বলছে ফর হিজ কান্ট্রি একদম ঠিক বলছেন।
তো কোনো মানুষ যদি মারা যায় এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন আমরা পড়তে যাব সেখানে লেখা আছে যে মানুষ যদি দেশের জন্য মারা যায় ভালো কাজ করে নিজেকে উৎসর্গ করে দেয় তখন সেখানে ফর হয়। মানুষ যদি অসুখে মারা যায় তখন সেখানে অফ হয়, ডায়েট অফ ক্যান্সার, ডায়েট অফ কলেরা, ডায়েট অফ কোভিড-19। তারপরে হচ্ছে কোনো একটা মানুষ যদি আত্মহত্যা করে মারা যায় অথবা অ্যাক্সিডেন্ট করে মারা যায় তখন আবার বাই হয়। কোনো মানুষ যদি অতিরিক্ত কোনো কিছুর প্রভাবে মারা যায় তখন ফ্রম হয়। ড্রাগ এডিক্টেড, একেবারে ড্রাগস নিতে নিতে এত বেশি নিছে যে মরে গেছে, এখানে ফ্রম দিতে হবে। খাইছে, এমন খাওয়া খাইছে যে খাইতে খাইতে শেষ, সেখানটায় ফ্রম দিতে হয়। এরকম কেউ যদি যুদ্ধ করে মারা যায়, কেউ যদি শান্তিতে মারা যায় তখন আবার ইন হয়। তো শান্তিতে মারা যাওয়া বা যুদ্ধে মারা যাওয়া ডায়েট ইন, দেশের জন্য মারা যাওয়া ডায়েট ফর, অতিরিক্ত কোনো কিছুর প্রভাবে মারা যাওয়া ডায়েট ফ্রম, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাওয়া, সুইসাইড করে মারা যাওয়া ডায়েট বাই, আর অসুখে মারা যাওয়া ডায়েট অফ। ওকে, আমরা এগুলো শিখবো। তো এই কোয়েশ্চেনটা দিয়ে আমি আপনাকে মনে করাই দিলাম যে ফর বলছে তাকে থ্যাংক ইউ, আপনি ঠিক বলছেন। ওকে, আমার নেক্সট কোয়েশ্চেনটা একটু বড় দেখেন, আমি পড়ে শোনাচ্ছি আপনার সুবিধার্থে। ড্যাশ দেয়া আছে, তারপরে লিখেছে পহেলা বৈশাখ। There is a dash, there is a festive mood all dash the country. Dash পহেলা বৈশাখ, মানে পহেলা বৈশাখে there is a festive mood, মানে একটা উৎসব মুখর পরিবেশ থাকে। Dash the country, মানে দেশে। এখন পহেলা বৈশাখ হলো একটা দিন, ঈদ হলো একটা দিন, হিন্দুদের পূজা হয় কোন একটা দিনে। তো কখনো যদি কোনো দিনকে নিয়ে কথা বলে তাহলে তার সামনে না অন হয়, অন পহেলা বৈশাখ। কেন আমি অন বলছি? পহেলা বৈশাখ ইজ কল্ড দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। বাংলা বছরের একদম প্রথম দিনটাকে পহেলা বৈশাখ বলে। তো আমি একটু আগে আলোচনা করছিলাম যে কথাটা দ্বারা যদি কোনো দিনকে বোঝায় এবং তার সামনে যদি প্রিপোজিশন বসে তাহলে অন। অন প্রিপোজিশনটা কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটার পজিশন স্পষ্ট করে দেয়। তো কখনো যদি কোনো দিনের কথা বলে এবং তার সামনে প্রিপোজিশন বসাতে হয় তাহলে সেখানে অন হয়। অন মাই বার্থডে, অন ক্রিসমাস ডে, অন মানডে, অন সানডে, অন স্যাটারডে, অন ঈদ ডে, তাহলে অন পহেলা বৈশাখ। কেন? পহেলা বৈশাখ ইজ কল্ড আ ডে এন্ড দিস ডে ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার, অফ বাংলা ইয়ার। ওকে, তাহলে প্রথমটা অন হবে। এরপর কি হবে দেখি তো আপনারা বলতে পারেন কিনা। There is a festive mood all across the country. Over. Wow, thank you so very much. সামনে যখন আমি অন বললাম, আমি আমার যে টেকনিকটা আপনাকে শেখাবো সেখানে এটা লিস্ট থেকে আসছে। এট কোথায় হয়, অন কোথায় হয়, অফ কোথায় হয়, বাই কোথায় হয়, আমরা টোটাল প্রিপোজিশনের একটা লিস্ট করে প্রত্যেকটার ইউজেস শিখবো, তাহলে আমরা সেটা পারবো। আর এই যে দেখেন যে বলছে অল ওভার দ্য কান্ট্রি, এটা প্রিপোজিশনাল ফ্রেজ থেকে আসছে। আমি যদি বলি সারা দেশে, আমাকে বলতে হবে অল ওভার দ্য কান্ট্রি। আপনি যদি বলতে চান সারা পৃথিবীতে, তাহলে বলতে হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড। কেউ যদি ইংরেজিতে বলতে চায় বর্তমান করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, তখন আপনাকে এই অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রেজটা ব্যবহার করে বলতে হবে। তাহলে অল এর পরে ওভার কেন হইলো? দা কান্ট্রি নাউনটার পজিশন বলে দিল। এখন এখানে যদি আপনি এরকম ব্যাখ্যা বিশ্লেষণে যান তাহলে আপনার বুঝতে কষ্ট হবে। আর অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ভিলেজ, সারা গ্রামে, এটা ইংলিশ হলো অল ওভার দ্য ভিলেজ। সারা বাড়িতে, অল ওভার দ্য হাউস। এই যে কোনো একটা স্থানের পুরোটাকে বোঝাতে অল ওভার কথাটাকে নিয়ে আসতে হয়। দিস ইজ কল্ড আ ফ্রেজ। ওকে, আসুন এরপরে কি আছে দেখি। There was an accident dash midnight last. There was an accident dash midnight last. কেউ বলতে পারবেন কি হবে আনসার? At midnight. এডমিট হবে There was an accident dash midnight last. At midnight. At midnight. তো যে বলছে at হবে তার আনসার ঠিক আছে। আমার অপশনে বি তে মিডনাইট দেয়া আছে। তো এটা যাতে আপনারা পারেন এজন্য আমার কাছে একটা কৌশল আছে। আমরা সারা দিনের যে সময়গুলোর কথা বলি, সকাল, সন্ধ্যা, দুপুর, বিকাল, এই সময়গুলোকে অষ্টপ্রহর বলে, মানে 8টা টাইম আছে। তো এই 8টা টাইমের প্রত্যেকটা টাইমের মধ্যে কোনোটাতে অ্যাড হয়, কোনোটাতে বা ইন হয়। মানে প্রথমে ইন হয় তারপর অ্যাড হয়, প্রথমে ইন হয় তারপর অ্যাড হয়। আমি যদি আপনাকে একটু কৌশলটা শিখিয়ে দেই তাহলে এই মিডনাইটের সামনে কি হবে আপনি খুব ইজিলি বলতে পারবেন। ওকে, তো আমার 10টা কোয়েশ্চেন হয়ে যাক, তারপর এটার ব্যাখ্যাটা আমি আপনাদেরকে শেখাবো। এই মিডনাইটের সামনে অ্যাড কেন হলো। ওকে, লেট মি গো টু দ্য নেক্সট এক্সাম্পল। ও আই এম সরি, আমার 10টা এক্সাম্পল হয়ে গেছে। তো আমার 10টা এক্সাম্পল হয়ে গেছে। আপনারা যারা ভালো পারফর্ম করছেন তাদেরকে থ্যাংক ইউ। এখন আমরা প্রিপোজিশন সম্পর্কে একটা ক্লাস করব। তো আমি আমার আজকের ক্লাসটাকে সাজিয়েছি প্রিপোজিশনের লিস্ট সম্পর্কে আপনাদেরকে ডিটেইলস বোঝাবো। এরপর ফ্রেজ প্রিপোজিশন সম্পর্কে কিছু কথা বলবো।
তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আপনারা কি কি পড়বেন সেগুলো আপনাদেরকে দেখাই দিব, আপনারা পড়বেন নিজে থেকে। তো এই যে দেখেন, আপনারা যদি আমার এই যে আজকের ক্লাসটার সিস্টেমটা দেখতে চান, আমি এখানে কি লিখেছি, আমি লিখেছি প্রিপোজিশন, দ্য লিস্ট অফ কমন প্রিপোজিশন। তো সাধারণত যে প্রিপোজিশন গুলো আছে সেগুলোর একটা লিস্ট আমি আপনার জন্য নিয়ে আসছি। এই লিস্টে কিন্তু আমি পিডিএফ করে আমাদের গ্রুপের মধ্যে দিছি, যারা ফলো করছেন হয়তো অলরেডি আপনাদের কাছে চলে গেছে। তো আমার যে লিস্ট স্পষ্ট দেখা যাচ্ছে? ওকে, লিস্টের মধ্যে এই যে অ্যাট, অ্যাক্রস, অ্যারাউন্ড, অ্যালং, এই যে প্রিপোজিশন গুলা, আমরা কোন একটা কোয়েশ্চেনকে যখন সলভ করতে যাব প্রিপোজিশনের, তখন আনসারের মধ্যে এদের কেউ না কেউ আসবে। তো এই জিনিসগুলো আমি আপনাকে বোঝাবো যে অ্যাট নামে একটা প্রিপোজিশন আছে, এ কি করে কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটা সম্পর্কে তথ্য দেয়। তাহলে অ্যাট কিভাবে কাজ করে, আমি যদি বলি যে ডিসপ্লের দিকে তাকাও, তখন বলতে হবে লুক অ্যাট দ্য ডিসপ্লে। আমি যদি বলি যে আমরা নীলফামারীতে বাস করি, তখন উই লিভ অ্যাট নীলফামারী। তো এরকম করে আমরা দ্য ডিটেইলস শিখবো। তো দিস ইজ কল্ড দ্য লিস্ট। এটা আমি চাই আপনাদের সবার কাছে থাকুক, কারণ আমি যখন প্রিপোজিশনের কোনো একটা কোয়েশ্চেন সলভ করব, এর সলিউশন গুলো কি কি। আপনি যদি প্রিপোজিশনের কোনো কোয়েশ্চেনে দি লিখেন তাহলে তো আনসার হবে না, কারণ দি তো প্রিপোজিশন না। কেউ যদি বাট লিখে, বাট প্রিপোজিশন না। কখনো কখনো বাট প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, বাট আমি বুঝাইতে চাইছি এন্ড অর বাট, সো এই জিনিসগুলো কনজাংশন। তাহলে কনজাংশনকে কনজাংশনের জায়গায় অ্যাপ্লাই করতে হবে, আর্টিকেলকে আর্টিকেলের জায়গায় অ্যাপ্লাই করতে হবে, প্রিপোজিশনকে প্রিপোজিশনের জায়গায় অ্যাপ্লাই করতে হবে। তাহলে কারা প্রিপোজিশন হিসেবে অ্যাপ্লাই হবে, এই যে তাদের তালিকাটা এখানটায় দেয়া আছে। এরপর এখানে প্রিপোজিশনাল ফ্রেজ দেয়া আছে। তো এই যে আমরা একটাকে অল ওভার দ্য কান্ট্রি শিখলাম, আমার এখানে দেয়া আছে। তো এই জিনিসগুলো আমি শিখাবো বা আজকের ক্লাসে আলোচনা করব। এখন একটু আগে আমরা যখন কয়েকটা কোয়েশ্চেন সলভ করলাম, তখন তার মধ্যে একটা আলোচনা আসছিল, আমি ওইটা বলে তারপরে এখানে আসবো। এখন তো তোমাকে এইদিকে আসতে হবে, ধীরে ধীরে আসো, সমস্যা নাই। দেখা যাচ্ছে বোর্ডটা? আচ্ছা, আমরা যখন সারা দিনের 24 ঘন্টার সময়গুলা নিয়ে কথা বলি, তো এই সময়গুলোকে বিশেষজ্ঞরা 8টা ভাগে ভাগ করছে। তো তার মধ্যে প্রথম ভাগটার নাম হচ্ছে DAWN, ডন, মানে হচ্ছে ভোরবেলা। তারপরে হলো মর্নিং, সকালবেলা। এরপরে নুন মানে দুপুরবেলা। এরপরে হচ্ছে আফটারনুন, বিকালবেলা। আফটারনুনের পরে একটা সময় আছে ডাস্ক, এর মানে হলো গধূলি বেলা, সন্ধ্যার আগে। এরপরে তো ইভিনিং, ইভিনিং মানে সন্ধ্যা, সন্ধ্যার পরে নাইট মানে রাত, NIGHT নাইট, আর মিড নাইট, এই দুটো একই নিয়ম ফলো করে। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা সময়ের কথা বলা আছে, এগুলোকে অস্ত্রপ্রহর বলে। তো এই 8টা সময় প্রিপোজিশন একটা নিয়ম মেনে চলে। এই 8টা সময়ের পূর্বে প্রিপোজিশনগুলো একটা নিয়ম মেনে চলে। সেই নিয়মটা কি? প্রথম সময়টার সামনে অ্যাড হয়, দ্বিতীয় সময়টার সামনে ইন হয়, তারপর আবার অ্যাড হয়, ইন হয়, আবার অ্যাড হয়, ইন হয়, আবার অ্যাড হয়। এখন নাইটের সামনে যদি কখনো আমাকে প্রিপোজিশন বলতে বলে, আমি বলবো অ্যাড। মিড নাইটের সামনে যদি আমাকে প্রিপোজিশন বলতে বলে, আমি বলবো অ্যাড। ইভিনিং এর সামনে যদি আমাকে প্রিপোজিশন বলতে বলে, আমি বলবো ইন। এখানে ছোট্ট একটা কথা আছে, সেটা হলো যে সন্ধ্যা, এখানে ইন প্রিপোজিশন হয় কিন্তু তারপরে দা হয়, এটা একেবারে ফিক্সড, ইন দা ইভিনিং। তো আমরা যদি এদের সামনে আর্টিকেল বসাতে চাই, কখনো যদি আপনাকে আর্টিকেল এদের সামনে বসাতে বলে, তাহলে এরাও আবার একটা নিয়ম ফলো করে। সেটা কি? প্রথমটা ক্রস হয়, তারপরে একটা দা হয়, তারপরে ক্রস হয়, তারপরে দা হয়, আবার ক্রস হয়, দা হয়, আবার ক্রস হয়। তার মানে কি? জনের সামনে কোনো আর্টিকেল বসে না, দিস ইজ ক্রস। তারপরে আবার মর্নিং এর সামনে আর্টিকেল দি বসে। তাহলে 7টা সময়কে অষ্টপ্রহর বলে, আর এই সময়গুলো আর্টিকেল এবং প্রিপোজিশনের একটা ফিক্সড নিয়মকে ফলো করে চলে। তারা কারা? তারা কি? অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, এভাবে চলে। আবার আর্টিকেলের ক্ষেত্রে প্রথমে ক্রস, তারপরে দি, তারপরে ক্রস, তারপরে দি। আমি আশা করছি যে আপনারা বুঝতে পারছেন অষ্টপ্রহরটা এরকম নিয়ম ফলো করে চলে। স্যার একটু যদি রিপিট করতেন, আমি মানে লাইনটা হয়ে গেছিল, প্রবলেম হয়ে গেছিল। আমি শুনতেই পাইনি। আপনি কি দয়া করে আরেকবার বলবেন কি বলছেন? স্যার একটু যদি রিপিট বলতেন, মানে লাইনটা প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা আপু, রেকর্ড আছে, সমস্যা তো নাই। এখানে রাখো, রেকর্ড তোমরা দেখে ওই দিক দিয়ে দেখো আর আমি এখানে শুনি, ঠিক আছে? শুনতে পাচ্ছি তো। আচ্ছা।
ওকে, লাইনের প্রবলেম ছিল, মানুষ নাকি শুনতে পায়নি, তো আমি আরেকবার রিপিট করছি। মানে আমি বুঝাচ্ছিলাম যে এই মিড নাইটের সামনে অ্যাড হলো, এখন এটা কিভাবে হলো শোনা যাচ্ছে? মিড নাইটের সামনে অ্যাড হইছে, তো এটা কেমনে স্যার, হইছে শুনতে খুব পাচ্ছি। সহজে মনে রাখার জন্য আমার কাছে ছোট্ট একটা কৌশল ছিল। এই কৌশলটাতে আমি বলছি যে রাত, দুপুর, সকাল, সন্ধ্যা, বিকাল এরকম 8টা প্রহর আছে যেগুলোকে অষ্টপ্রহর বলে। তাই 8টা প্রহর প্রিপোজিশন একটা নিয়ম ফলো করে চলে। আমি লিখে দিছি বোর্ডের মধ্যে যে একদম ভোরবেলা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত 8টা সময় আছে। তো এর প্রথমটার সামনে অ্যাড হয়, তারপর ইন হয়, আবার অ্যাড ইন, অ্যাড ইন, অ্যাড ইন, অ্যাড ইন, এরকম করে চলতে থাকে। ওকে, তো কেউ যদি মিস করেন ডোন্ট ওয়ারি, যারা লিখে নিছেন তারা তো ফাইন। তো আমি এই 8টা লিখে একটা ফটো বানাই, গ্রুপের মধ্যে এখন শেয়ার করে দিব, তাহলে আপনারা একটু দেখে নেবেন। ওকে, আমরা এখন আমাদের মূল ক্লাসে আসি। আমাদের মূল ক্লাসে আমি আজকে প্রিপোজিশন বোঝাবো। তো এই যে দেখেন, প্রিপোজিশন কি করে? কোনো একটা নাউনের পূর্বে বসে। প্রিপোজিশন কোনো একটা নাউনের পূর্বে বসে বসে কি করে? ওই নাউনটার পজিশন বলে দেয়। ভাই দেখা যাচ্ছে লেখা? আচ্ছা, প্রিপোজিশন একটা নাউনের পূর্বে বসে বসে ওই নাউনটার পজিশনটা আমাদের কাছে স্পষ্ট করে। এখন এই যে আমরা একটা রুমের মধ্যে বসে কথা বলছি, তো এটা একটা রুম, আমরা এর মধ্যে আছি, তাহলে এই রুম, এখন এই রুমটার পজিশন বলতেছে যে ভিতরে, তখন আমরা এখানে ইন দিব। এখন এই রুমের মধ্যে অনেকগুলো বেঞ্চ আছে, এই বেঞ্চগুলোর পজিশন হলো ইন হবে, কিন্তু কোনো বেঞ্চের উপরে যদি কিছু বই থাকে তখন বইয়ের পজিশন আবার অন হবে। কেন? কারণ ভিতরে বোঝাতে ইন হয়, উপরে বোঝাতে আবার অন হয়। তো এই যে কখন ইন হয় কখন অন হয় তার ব্যাখ্যাটা আমি আপনাকে শেখাতে চাই। আর অন, ইন এরকম আর কারা কারা আছে যারা প্রিপোজিশন আকারে ব্যবহৃত হয়, প্রিপোজিশন হিসেবে কাজ করে নাউনের পূর্বে বসে? দেখেন, ইংরেজিতে এমন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র শব্দ আছে যারা কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটার পজিশনটা স্পষ্ট করে দেয়। তাহলে ওই শব্দগুলো কি কি তার একটা তালিকা আমি আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমাদের ডিসপ্লেতে শো করছি। দেখেন আমার তালিকার মধ্যে, ভাই একটু দেখাবা, শর্ট করে হয়ে যাবে, একটু কষ্ট করে ধরো। আমি প্রিপোজিশনের একটা তালিকা আপনাদেরকে শেখাবো। তো আমার এই তালিকার মধ্যে প্রায় 30টার মতো শব্দ আছে। তো এখানে প্রথমত লিখেছে অ্যাট, অ্যাক্রস, অ্যারাউন্ড, অ্যামং, অ্যালং, অ্যাবাভ, অ্যাবাউট। এখন দেখেন, আমি যদি আপনাকে বলি যে আপনি এগুলো মুখস্থ করে ফেলেন, অ্যাট, অ্যাক্রস, অ্যাবাউট, আপনি হয়তো কষ্ট করে মুখস্থ করতে পারবেন কিন্তু মনে রাখতে পারবেন না, মানে আপনি ভুলে যাবেন। বাট আমি যদি একটা কৌশল করে আপনাকে শেখাই, যেমন এখানে ফ্রম আর টু নামে দুইটা প্রিপোজিশন আছে, তাহলে ফ্রম কোথায় হয়, টু কোথায় হয়, আমি একটা কৌশল করে আপনাকে শেখাবো। ঠিক সেরকম কোন প্রিপোজিশন গুলো দ্বারা উপরে বোঝায়, কোনগুলো দ্বারা ভেতরে বোঝায়, কোনগুলো দ্বারা বাহিরে বোঝায়, কোনগুলো দ্বারা আবার নিচে বোঝায়, কোনগুলো দ্বারা মধ্যে বোঝায়, তো কোনটা কোনটা দ্বারা উপরে বোঝায় তার একটা লিস্ট আমি আপনাকে করে দিচ্ছি। কোনটা কোনটা দ্বারা মধ্যে বোঝায় তারও একটা লিস্ট আমি করে দিচ্ছি, তখন আপনি সহজে মনে রাখতে পারবেন। ওকে, তো এই যে এগুলা হলো প্রিপোজিশন। আমরা যদি একেবারে সারা পৃথিবীর সব প্রিপোজিশন গুলো সলভ করতে চাই, তাহলে পৃথিবীতে কতগুলো প্রিপোজিশনের প্রশ্ন আছে আমরা জানি না, বাট যত প্রশ্ন আছে তার সব প্রশ্নগুলোর আনসার এগুলাই হবে। ব্যতিক্রম বলে একটা কথা আছে, দু একটা এর বাইরে যাইতে পারে, মানে 100 ভাগের মধ্যে একেবারে 90%-এর উপরে এগুলা দিয়েই হবে। তো এগুলো আপনার মাথার মধ্যে সেট আপ দিয়ে সুন্দর করে যদি আপনি প্রয়োগ করতে পারেন, তাহলে প্রিপোজিশনের কোয়েশ্চেনকে আপনি সলভ করতে পারবেন বলে আশা করছি। ওকে, গ্রুপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটার পিডিএফটা, যার কাছে নাই আপনি নিবেন। আর এখন এই শব্দগুলা আমি আমার বিদ্যা বুদ্ধি বা টেকনিক দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। বোর্ডের মধ্যে আসো। সুন্দর করে দাও যাতে স্পষ্ট দেখা যায়। তো আমরা আলোচনা করছি প্রিপোজিশন। আমি আপনাকে বোঝাচ্ছি প্রিপোজিশন কি করে কোন একটা নাউনের পূর্বে বসে ওই নাউনটার পজিশন স্পষ্ট করে দেয়। তো যখন স্পষ্ট করে দিচ্ছে তখন কোনো কিছুর ভিতরে বোঝাতে ইন হয় আর উপরে বোঝাতে আবার অন হয়। তো ইন, অন এরকম কারা কারা প্রিপোজিশন হিসেবে আছে, যারা যারা আছে তাদের সবাইকে আমি যদি 30টার একটা লিস্ট করে আপনাকে দেই, আপনি হয়তো শিখতে পারবেন কিন্তু মনে রাখতে আপনার কষ্ট হবে। তো আপনার যাতে মনে রাখতে কষ্ট না হয় এই জন্য দেখেন আমি আপনার কৌশলটা আপনার সামনে অ্যাপ্লাই করি। এটা হলো একটা বক্স। এখন এই বক্সটার ভিতরে বোঝাতে ইংরেজিতে কি কি প্রিপোজিশন আছে, উপরে বোঝাতে কি কি প্রিপোজিশন আছে, নিচে বোঝাতে কি কি প্রিপোজিশন আছে, পাশে বোঝাতে বক্সের দিকে, বক্সের ভিতরে বোঝালে ইন হয়, বাইরে বোঝালে আবার আউট হয়, তাহলে ইন আর আউটের মধ্যে সম্পর্ক আছে। বক্সটার দিকে যদি বোঝাই তাহলে টু হবে,
কোথা থেকে যাচ্ছে, যেখান থেকে যাচ্ছে সেখানে আবার ফ্রম হবে। তাহলে ফ্রম এর সাথে টু এর একটা সম্পর্ক আছে, ইন এর সাথে আউট এর একটা সম্পর্ক আছে। ঠিক সেরকম আমরা আলোচনা করব কোন কোন প্রিপজিশন গুলা ভিতরে বোঝায়। এই যে ইন দ্বারা ভিতরে বোঝায় আপনারা সবাই জানেন। এখন ইনটু দ্বারাও ভিতরে বোঝায়। আমি যে তালিকাটা করে দিছি সেখানে আমি প্রিপজিশনের বাংলা অর্থগুলোও বলে দিছি। তো ইন এর অর্থও ভিতরে দেয়া আছে, ইনটু এর অর্থও ভিতরে দেয়া আছে। আবার দেখেন ভিতরে কথাটার আরেকটা অর্থ হলো মধ্যে, ভিতরে বা মধ্যে। তাহলে বিটুইন এই কথাটার মানে মধ্যে, এ এম এমন কথাটার মানে মধ্যে। তারপরে হচ্ছে থ্রু এই কথাটার মানে মধ্যে। তাহলে 1 2 3 4 5 পাঁচটা শব্দ আমি লিখলাম। ইন মানে মধ্যে, ইনটু মানে মধ্যে, বিটুইন মানে মধ্যে, এমন মানে মধ্যে, থ্রু মানে মধ্যে, আবার উইথিন এই কথাটার মানেও মধ্যে। তাহলে দেখেন 30টা প্রিপজিশন অ্যাট, অ্যাক্রস, উইথ, অ্যাবাউট, বাই, আফ এরকম করে পড়বেন, আপনি ভুলে যাবেন, মনেই রাখতে পারবেন না। বাট আপনি যদি নিজের মতো করে দেখেন প্রিপজিশন মানে কি, প্রিপজিশন মানে এমন কতগুলো শব্দ যা কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটার পজিশন স্পষ্ট করে। তাহলে এমন কতগুলো প্রিপজিশন আছে যারা কোনো একটা নাউনের পূর্বে বসে ওই নাউনটার ভিতরের পজিশন বোঝাবে, ভিতরে বা মধ্যে পজিশন বোঝাবে। তাহলে কখনো যদি ভিতরে অথবা মধ্যে বোঝায় তাহলে এদের মধ্যে কেউ না কেউ হবে। তো এরা কারা? ইন, ইনটু, বিটুইন, অ্যামং, থ্রু, উইথিন এরা দ্বারা হচ্ছে মধ্যে বা ভিতরে বোঝায়। এখন প্রত্যেকটার নাম আপনি শিখলেন। ইন, ইনটু, বিটুইন, অ্যামং, থ্রু, উইথিন এরা কি কোনো কিছুর মধ্যে বোঝায়। তো যখন এরা মধ্যে বোঝায় তখন একটা সেন্টেন্স কিন্তু দেয়া থাকবে, আর ওই সেন্টেন্স অনুযায়ী এদের কোনো না কোনো একটা বসবে। যেমন আমি যে 10টা কোয়েশ্চেন আপনার সামনে নিয়ে আসছিলাম ওইখানে বলা ছিল যে আগামী 10 মিনিটের মধ্যে অথবা আগামী এই মানডে, লাস্ট মানডের মধ্যে আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো কোনো একটা সময়ের মধ্যে যদি বোঝায় তখন সেখানে উইথিন দিতে হয়, কারণ উইথিন মানে হলো সময়ের মধ্যে। এখন কোন দুজনের মধ্যে যদি বোঝায় তাহলে সেখানে বিটুইন দিতে হয়। এই যে আমি একটা ডট দিলাম, এখন এটাকে বলে সার্কেল। এখন আমি যদি বলি দুইটা সার্কেলের মধ্যে কতগুলা ডট আছে, তাহলে বলতে হবে কতগুলা ডট বিটুইন টু সার্কেল। তাহলে দুইটা সার্কেলের মধ্যে যখন ডট বোঝাচ্ছি তখন আমাকে বিটুইন দিতে হবে। কিন্তু আমি যদি একেবারে অনেকগুলো সার্কেলের মধ্যে ডট বুঝাই তখন আবার এমন দিতে হবে। তাহলে এগুলো হলো সংখ্যার মধ্যে। আর কোনো কিছুর মধ্য দিয়ে যদি চলে যাওয়া বোঝায় তাহলে সেখানে থ্রো হয়। দেখেন সেন্টেন্স বললে আপনি ভালো করে বুঝতে পারবেন। আমি রুমের মধ্যে আছি, আই অ্যাম ইন দ্য রুম। বাচ্চারা রুমের মধ্যে খেলছে অথবা টিচার রুমের মধ্যে দিয়ে হাঁটছে। কোনো কিছুর মধ্যে যদি স্থির হয়ে থাকা বোঝায় তাহলে সেখানে ইন হয়। কোনো কিছুর মধ্যে যদি স্থির না গতিশীলতা বোঝায়, কেউ একজন রুমের মধ্যে আসছে, কেউ একজন রুমের মধ্যে দিয়ে হাঁটছে, কেউ একজন রুমের মধ্যে দৌড়াচ্ছে, এটা ইনটু হয়। আর রুমের এক প্রান্ত থেকে ধরে আরেক প্রান্ত দিয়ে যদি চলে যাওয়া বোঝায় তখন আবার থ্রো হয়। দেখেন ছেলেটি রুমের মধ্যে থেকে জানালা দিয়ে বা জানালার মধ্য দিয়ে বাইরের দৃশ্য দেখছে। দেখেন জানালার মধ্য দিয়ে, এখন এই যে মধ্য দিয়ে যাচ্ছে এটাকে বলে থ্রো। আমাদের গ্রামের মধ্য দিয়ে একটা নদী বয়ে গেছে এটাকে বলে থ্রো। তাহলে থ্রো বাংলাদেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে। কোনো কিছুর মধ্য দিয়ে যদি যাও বোঝায়, আমি বাক্য লিখে আপনাদেরকে বোঝাবো। তো আমি আগে এই 6টার ডিফারেন্সটা আপনাকে জানাতে চাই। আর আমার কৌশলটা শিখে আপনার কি লাভ? একটানা 30টা মুখস্থ করলে আপনি ভুলে যাবেন। বাট দেখেন এখানে 6টা আছে যেগুলো দ্বারা মধ্যে বোঝায়, ভিতরে বোঝায়। এরপরে আমি আপনাকে 5টা শিখাবো যেগুলো দ্বারা আবার উপরে বোঝায়। এরকম করে এই 5টা দ্বারা উপরে বোঝায়, এই 5টা দ্বারা নিচে বোঝায়, এই 6টা দ্বারা ভিতরে বোঝায়। তাহলে আপনি সহজে মনে রাখতে পারবেন। ওকে, আমি কথা বলছিলাম থ্রো নিয়ে। থ্রো মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। জানালার মধ্য দিয়ে কলমটা ফালাই দাও, এই কথাটা যদি আমি ইংরেজিতে বলতে চাই তাহলে আমাকে থ্রো লাগবে। কারণ জানালার মধ্য দিয়ে একেবারে আমি আছি ভিতরে, বের করে দিব বাইরে। কিসের মাধ্যমে? জানালার মাধ্যমে। থ্রো শব্দটা নিয়ে আমি কথা বলছি। দেখেন আমি স্যার, জি স্যার। স্যার ইনটুটা নিয়ে যদি একটু বলতেন স্যার। আরেকবার বলেন স্যার ইনটুটা, ইনটু। জি, আপনাকে তো শুনতে হবে। রাইট নাও আমি থ্রো নিয়ে কথা বলছি, আমি প্রত্যেকটাই বলবো। আগে আপনি থ্রোটা সুন্দর করে শুনেন। স্যার আমার একটা কোশ্চেন ওকে, স্যার আমার একটা কোশ্চেন ছিল। আমি প্রত্যেকটা প্রিপজিশনের কথাই বলবো। এখন আমি থ্রো বলছি, থ্রো বোঝাতে গিয়ে আমি ঠিক আছে বলতেছি স্যার। যে আচ্ছা, থ্রো মানে মধ্য দিয়ে। তো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া এমনটা বোঝাতে থ্রো প্রিপজিশনটা ব্যবহৃত হয়।
দেখেন হ্যাঁ, আমার একটা আমি কথা যখন ছিল। 10টা কোয়েশ্চেন আপনাদের সামনে আলোচনা করছিলাম সেখানে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটা কথা ছিল। তো বুড়িগঙ্গা, এই দেখেন বুড়িগঙ্গা নদীটা গঙ্গা নদী থেকে উৎপন্ন হয়ে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে একেবারে বঙ্গোপসাগরে বে অফ বেঙ্গলে গিয়ে পৌঁছেছে। তো আমি আপনাকে থ্রো শব্দটা বোঝাতে চাই, একটু খেয়াল করে দেখবেন প্লিজ। স্যার আমার একটা কোশ্চেন ছিল। এনিথিং রং? স্যার আমি আসলে সমস্যা হইতেছে কখন থেকে। স্যার ওই লিস্টের সাথে স্যার এখানে মানে সংযোগটা কি বুঝি নাই, তখন কি বলছিলেন? কোনো সমস্যা? বুঝতে পারলাম না সমস্যাটা। স্যার লিস্টের সাথে কানেকশনটা কি তখন যে বলছিলেন? লিস্টের 30টা একবারে মুখস্থ রাখতে পারবেন না, এই জন্য স্যার এটাকে কিভাবে সহজে মুখস্থ করা যায় ওইটা বুঝাচ্ছি। ও আচ্ছা, ধন্যবাদ। রাইট। নো, ওকে, কথা শুনতে হবে। কেউ একজন বলছে যে স্যার শুধু নিজে থেকেই কথা বলে, আমাদেরকে কথা বলার সুযোগ দেয় না। তো নেসেসারি কথা কেউ যদি বলে তাহলে স্যারের ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। বাট মাঝখানে যদি এগেইন আননেসেসারি দু একটা কথা আসে তখন ক্লাসের পরিবেশটা নষ্ট হয়ে যাবে, আমি সুন্দর করে শেষের দিকে পৌঁছে দিতেই পারবো না। যেমন এই যে আমি 5টা শুরু করছি, অলরেডি আধা ঘন্টা কিন্তু চলে গেছে, বাট এরকম করে আমাকে 30টা শেখাতে হবে। তো আমরা যখন প্রিপোজিশনের কোনো একটা কোয়েশ্চেনকে সলভ করব তখন সলিউশনটা কি হবে তার একটা তালিকা আমি আপনার সামনে নিয়ে আসলাম। এবার ওই তালিকাটা যাতে আপনি মাথায় সেট আপ দিয়ে রাখতে পারেন, এই জন্য এখন আমি কতগুলো কৌশলের কথা বলছি। তো আমার এই কৌশলের মধ্যে প্রথমত আমি আপনাকে জানাচ্ছি যে প্রিপোজিশন কি করে, কোন একটা নাউনের পূর্বে বসে ওই নাউনটার পজিশন স্পষ্ট করে দেয়। তো কখনো যদি মধ্যে বা ভিতরে এই কথাগুলো বলে, কোনো একটা নাউন কোনো কিছুর মধ্যে বা কোনো কিছুর ভিতরে আছে এমন অবস্থানটা যদি আমাদেরকে প্রকাশ করতে বলে, বা সেন্টেন্সটা যদি এমন কোনো ভাব প্রকাশ করে, তাহলে সেখানে আমরা এগুলোর মধ্যে বসাবো। যেমন রাইট নাও আমি এখানে একটা বাক্য লিখছি, দেখেন বাক্য লিখিনি, আমি শর্টকাটে আপনাকে বোঝাচ্ছি যে বুড়িগঙ্গা নদী গঙ্গা নদী থেকে উৎপন্ন হয়ে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছাইছে। তো বুড়িগঙ্গা নদী গঙ্গা নদী থেকে উৎপন্ন হয়েছে, এই যে গঙ্গা নদী থেকে বোঝাচ্ছে এখানে ফ্রম হবে। তারপরে কোথায় গিয়ে পৌঁছেছে? বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছেছে, এখানে টু হবে। এখন বুড়িগঙ্গা নদীটা গঙ্গা থেকে শুরু হয়ে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গেছে। তো এই যে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে গেছে, এই ধলেশ্বরী সামনে কিন্তু আপনাকে থ্রো দিতে হবে। আমি বোঝাচ্ছি থ্রো প্রিপোজিশনটা। থ্রো হচ্ছে কোনো কিছুর মধ্যে বোঝায়, কোনো কিছুর মধ্যে দিয়ে যাও বোঝায়। তো একটা এক্সাম্পল আমি আপনার সামনে আলোচনা করছি। বুড়িগঙ্গা নদী গঙ্গা নদী থেকে উৎপন্ন হয়ে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছাইছে। তো এখানে যেখান থেকে শুরু হয়, যেমন আমাদের ক্লাসটা আজকে 9টায় শুরু হয়েছে, আমরা আশা করছি যে 10:30টার মধ্যে শেষ হবে। তো শুরু হয়েছে 9টায়, এখানে হবে ফ্রম, শেষ হবে কোথায় গিয়ে? 10:30টায়, তাহলে এখানে হবে টু। এই যে ফ্রম টু আমরা কিন্তু শিখে গেলাম, বাট আমাদের আলোচনার বিষয় হলো থ্রো। কোনো কিছুর মধ্য দিয়ে যাও বোঝাতে থ্রো হয়। ওকে, আসুন বাকিগুলো নিয়ে কথা বলি। বিটুইন আর এমন বললাম, বিটুইন মানে দুজনের মধ্যে, এমন মানে অনেকের মধ্যে। আমার বাবা আমার মা এই দুজনের মধ্যে সম্পর্কটা অনেক ভালো, তখন বলতে হবে যে দ্য রিলেশন is very good dash my father and my mother। এখানে বলতে হবে বিটুইন মাই ফাদার এন্ড মাই মাদার। ওকে, তারপর আমাদের স্যার গ্রামের কথাগুলো মানুষগুলো ক্লিয়ার অনেক বোঝা যাচ্ছে না স্যার। স্যার এরা প্রয়োজনে একজন আরেকজনকে হেল্প করে। এই কথাটা যদি আমি ইংরেজিতে বলতে চাই তখন বলতে হবে দ্য পিপল অফ মাই ভিলেজ আর ভেরি ফ্রেন্ডলি, দে আর পিস লাভিং, দে হেল্প। আমি এমন বলতে চাইছি, তাহলে দেয়ার ইজ এ গুড রিলেশন ড্যাশ এমন কি বলবো দেম, তাহলে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, তারা প্রয়োজনে একজন আরেকজনকে সহযোগিতা করে। তাহলে আমি এমন শব্দটা বোঝাচ্ছি যে তাদের মধ্যে, আমাদের গ্রামে কতগুলো মানুষ আছে তারা অনেক ফ্রেন্ডলি, এদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো, তাহলে এখানে এমন দেম হবে তাদের মধ্যে। আর আমার বাবা মা তাদের মধ্যে, তখন বিটুইন দেম হবে। এবার ইন আর ইনটু, কেউ একজন কোয়েশ্চেন করছিলেন যে স্যার ইনটুটা, কোনো কিছুর মধ্যে স্থিরতা বোঝাতে ইন হয়, কোনো কিছুর মধ্যে গতিশীলতা বোঝাতে ইনটু হয়। দেখেন এক্সাম্পল দিয়ে বোঝাই। উই আর ইন দ্য রুম, আমরা রুমের মধ্যে আছি। দ্য ক্লাস আর ডেলিভার্ড ইন দ্য রুম, এই রুমে ক্লাসটা ডেলিভার্ড করা হচ্ছে। আবার যদি বলি এই রুম থেকে, তখন আবার ফ্রম হবে। ওকে, তো ইন আর ইনটু, দেখেন টু আর ইন এই দুইটা মিলে তো ইনটু হয়, তাই না? তাহলে কোনো কিছুর মধ্যে স্থির হয়ে থাকা বোঝাতে ইন হয়, কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে আবার টু হয়।
দেখেন আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আই এম গোয়িং টু জয়েন দ্য ক্লাস, আমি ক্লাসে জয়েন করতে যাচ্ছি। আই এম গোয়িং টু প্রাইভেট, তাহলে কোনো কিছুর দিকে যাওয়া বোঝাতে টু হয়, কোনো কিছুর মধ্যে স্থির হয়ে থাকা বোঝাতে ইন হয়। তাহলে ইন টু এর মাঝখানে ইনটু, ইন আর টু দুইটা যখন একসাথে হয়ে গেল তখন ইনটু হলো। তো সহজ করে আমি বলি, কোনো কিছুর মধ্যে যদি মুভ করা বোঝায়, নড়াচড়া করা বোঝায়, চলাফেরা করা বোঝায়, এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া বোঝায়, তখন সেখানে ইনটু দিতে হয়। আছে বাংলা, আমি বললাম ইংলিশ করো, বাংলা থেকে ইংলিশ করো, তখন বলতে হবে মেক বাংলা ইনটু ইংলিশ। আর খুব সহজ করে যদি বলি তাহলে কি হবে দেখেন, আমরা রুমের মধ্যে বসে আছি, উই আর ইন দ্য রুম, বাচ্চারা রুমের মধ্যে খেলা করছে, তখন বলতে হবে দ্য চিলড্রেন আর প্লে ইনটু দ্য রুম। তারপরে হচ্ছে একটা ক্লাসের মধ্যে স্টুডেন্ট বসে আছে, তখন দ্য স্টুডেন্ট সিট ইন দ্য ক্লাস, আর টিচার রুমের মধ্যে দিয়ে হাঁটাহাঁটি করছে, তখন বলতে হবে দ্য টিচার ওয়াক ইনটু দ্য রুম। তাহলে দেখেন কোনো কিছুর মধ্যে স্থির যদি বোঝায় তাহলে সেখানে ইন হয়, কোনো কিছুর মধ্যে গতিশীলতা যদি বোঝায়, মুভমেন্ট যদি বোঝায়, তাহলে সেখানে ইনটু হয়। আমি আশা করছি যে বুঝতে পারছেন। এরপরে উইথিন, উইথিন মানে সময়ের মধ্যে, সেন্টেন্সটা দ্বারা যদি কোনো সময়ের মধ্যে বোঝায় তাহলে সেখানে উইথিন হয়। এখন দেখেন এগুলা দ্বারা মধ্যে বোঝায়, তো যখন পরীক্ষার সময় একটা সেন্টেন্স আসবে, একটা কোয়েশ্চেন আসবে, তখন কোয়েশ্চেনে মধ্যে বোঝাবে আর এই সব অপশনে থাকবে তা কিন্তু না। অন্যান্য আমরা যখন কোনো একটা কোয়েশ্চেন সলভ করি তখন 4টা অপশনের মধ্যে 2টা অপশন টোটালি হবে না, আর 2টা অপশন একটা আমাদেরকে কনফিউজড করে দিবে। যেমন এই দেখেন আমি একটা কোয়েশ্চেন লিখছি, আমি লিখছি যে আই উইল finish my class dash 10 minutes। এখন ধরেন অপশনের মধ্যে আছে at 2, within, আর হচ্ছে between। এখন আমি আপনাকে যতটুকু বুঝাইলাম, I will finish my class dash 10 minutes, এটা একটা কোয়েশ্চেন, এটা একটা সেন্টেন্স, আর সেন্টেন্স মানে হচ্ছে ভাষা। আপনি যদি এই সেন্টেন্সটা কি বলছে এটা বুঝতে পারেন তাহলে আপনি আনসারটা খুব ইজিলি বলতে পারবেন। আই উইল ফিনিশ মাই ক্লাস, আমি আমার ক্লাস শেষ করব 10 মিনিটের মধ্যে, ড্যাশ 10 মিনিট। এখন এট দ্বারা মধ্যে বোঝায় না, টু দ্বারা মধ্যে বোঝায় না, এই দুইটা টোটালি ভুল। উইথিন দ্বারা মধ্যে বোঝায়, বিটুইন দ্বারা মধ্যে বোঝায়, তার মানে এই দুইটার মধ্যে হবে। আমি আমার কথাটা স্পষ্ট করার জন্য এক্সাম্পলটা এরকম করে সেট করলাম, বাট আপনি কোয়েশ্চেন সলভ করার সময় দেখিয়ে যে বই থেকে আপনি পড়েন না কেন, আমরা যখন কোনো একটা কোয়েশ্চেন সলভ করি, ওই কোয়েশ্চেনটা সলিউশনের রুলসটা যদি আমার মাথায় থাকে আর ওই বাক্যটা পড়ে বাংলাটা যদি আমি করতে পারি, তাহলে দেখবো যে 4টা অপশনের মধ্যে 2টা অপশন টোটালি হবে না, আর 2টা অপশনের মধ্যে একটা হবে আর একটা ওর কাছাকাছি যাবে। যেমন এই যে দেখেন মধ্যে বোঝালে উইথিনও হয়, বিটুইনও হয়, তো বিটুইনটা কাছাকাছি, কিন্তু উইথিনটাই অ্যাপ্রোপ্রিয়েট। কেন অ্যাপ্রোপ্রিয়েট? কারণ আমরা জানি ভাষাটা, কথাটা, প্রশ্নটা যদি কোনো সময়ের মধ্যে নির্দেশ করে তাহলে সেখানে উইথিন দিতে হয়। এইখানটায় বলতেছে যে আমাদের ক্লাস 10 মিনিটের মধ্যে শেষ হবে, তাহলে একটা সময়ের মধ্যে বলছে, সো দ্য আনসার উইল বি উইথিন। এখন আপনি দেখছেন উইথ অপশনের মধ্যে নাই, শুধু ইন আছে, তখন শুধু ইন হবে, কারণ বিটুইন তো সংখ্যার মধ্যে বোঝায়। এখন এখানে তো সংখ্যা নাই, এখানে সময়ের কথা বলছে। দেখেন আপনি হয়তো ভাববেন স্যার 10টা একটা সংখ্যা, কিন্তু কথা হলো যে এই যে বিটুইন, আমি যদি বলি 10 জন মানুষের মধ্যে, 10টা কলমের মধ্যে, 10টা বইয়ের মধ্যে এই বইটা আমার পছন্দের, তখন বিটুইন আসতে পারে। কিন্তু কথা হলো যে কোন সময়ের মধ্যে মানে কি 10 দিনের মধ্যে, 1 বছরের মধ্যে, 12 মাসের মধ্যে, 7 দিনের মধ্যে, এই যে এটা হলো উইথিনের কাজ। আমি আশা করছি যে ব্যাপারটা বুঝতে পারছেন। তাহলে মধ্যে বা ভিতরে বোঝাতে 6টা প্রিপজিশন আছে, আপনি এরকম করে পড়বেন যে প্রিপজিশন গুলা কোন একটা নাউনের পজিশন স্পষ্ট করে। তো এটা যদি একটা নাউন হয় তাহলে নাউনটার পাশে, ভিতরে, বাইরে, উপরে, নিচে এরকম কথাগুলোই তো বলবে, প্রিপজিশন এগুলাই বলে। সো কোন কোন প্রিপজিশন গুলা ভিতরে বা মধ্যে বোঝায় এখানে 6টা লিখছি, আর আমি এটা এতক্ষণ ধরে আপনাকে শেখালাম। এখন আসুন কোন প্রিপজিশন গুলা বাইরে দিয়া আপনার উপরে বোঝায়। অন মানে উপরে বোঝায়, ওভার মানে উপরে বোঝায়, অ্যাবাভ মানে উপরে বোঝায়, আপ মানে উপরে বোঝায়। আমি 4টা লিখছি, দেখা যাচ্ছে তো স্পষ্ট? আমি একটু ছোট করে লিখছি, তো আমি বলছি একটু খেয়াল করে শুনেন। অন মানে উপরে বোঝায়, ওভার মানে উপরে বোঝায়, অ্যাবাভ মানে উপরে বোঝায়, আপ মানে উপরে বোঝায়। এরা সবাই উপরে বোঝায়। এখন আমি জানি না আপনার ভালো লাগবে কিনা, কিন্তু আপনি দেখেন এট, উইথ, অ্যাক্রস, বাই, আপ, ডাউন এরকম করে যখন আপনি এলোমেলো অগোছালো ভাবে পড়বেন তখন মনে রাখতে একটু কষ্ট হবে। বাট আপনি যদি আমার টার্মটা মাথায় রাখেন, প্রিপজিশন কি করে? কোন নাউনের পূর্বে বসে ওই নাউনের পজিশন স্পষ্ট করে।
তো যখন এই কাজটা করে তখন সে নাউনটার কখনো ভিতরে, কখনো উপরে, কখনো বাহিরে, কখনো নিচে, কখনো পাশে, এই পজিশনগুলোই তো বলবে। তো এখানে আমি 4টা প্রিপজিশনের কথা বলছি যারা কোনো নাউনের উপরের পজিশন বলে দেয়। যেমন এই যে কলমটা আমার হাতের উপরে, তাহলে আমি কি বলবো? আমি বলবো যে দ্য পেন ইজ অন মাই হ্যান্ড। আপনি যদি বলেন বইগুলো আমার টেবিলের উপরে, তখন বলতে হবে দ্য বুকস আর অন দ্য টেবিল। আমি বসেছি বেঞ্চের উপরে, তখন বলতে হবে আই সিট অন দ্য বেঞ্চ। তাহলে অন কিভাবে হয়? কোনো একটা নাউনের উপরে বোঝাতে ওই নাউনটাকে স্পর্শ করে আছে এমনটা যদি বোঝায় তাহলে সেখানে অন দিতে হবে। একটা নাউনের উপরে বোঝাবে কিন্তু সেটা টাচ করে থাকবে, সেটা অন বোঝাবে। এখন তাহলে ওভার কোথায় হবে? ওভারও উপরে বোঝাবে কিন্তু কিছুটা উপরে বোঝাবে, একদম সোজা 90 ডিগ্রি বলে একটা কথা আছে, আপনি কি জানেন? মানে আমি যদি বলি যে ফ্যানটা আমার মাথার উপরে ঘুরছে, তো একদম সোজা থাকতে হবে। যদি ফ্যানটা কোনো কারণে পড়ে যায় তো ডিরে গিয়ে আমার মাথার মধ্যে পড়ে যাবে, এটাকে বলে ওভার। ওকে, আর কিছুটা উপরে যদি বোঝায়, যেমন ফ্যানটা আমার মাথার উপরে, ছাদটা আমার মাথার উপরে, এগুলো হলো ওভার। আর আকাশটা আমার মাথার উপরে, এখন আকাশটা আকারে চতুর্দিকে ছড়িয়ে ছিটে আছে, সোজা শুধু আমার মাথার উপরে যে আছে তা না, আর এটা আমার ধরা ছোঁয়ার মধ্যে নাই, আমার নাগালের মধ্যে নাই, এই জন্য সেখানটায় অ্যাবাভ হবে। ছোটবেলায় আমরা একটা গল্প শিখছিলাম, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, এরকম একটা কথা আছে সেখানে। তো এই যে যখন স্টার, স্কাই এগুলা উপরে বোঝাচ্ছে তখন সেখানে অ্যাবাভ শব্দটা আসছে। তাহলে একটা জিনিস উপরে বোঝায় যদি আমাদের ধরা ছোঁয়ার বাইরে অনেক উপরে বোঝায় এবং সেটা স্থির হয়ে থাকা বোঝায় তাহলে সেখানে ওভার হয়। আর উপরে যদি গতিশীল কোনো কিছু বোঝায় তখন আবার ওভার হয়। দেখেন, বেঞ্চটাকে টাচ করে কোনো কিছু আছে, আমি অন দিব, আর বেঞ্চটার উপর দিয়ে কোনো কিছু চলে গেছে, আমি বললাম যে বেঞ্চের উপর দিয়ে একটা বিড়াল লাফিয়ে চলে গেছে, তখন কিন্তু সেখানে ওভার হবে। তাহলে অন মানে টাচ করে থাকা, ওভার মানে কিছুটা উপরে থাকা। আমি যদি খুব সহজ করে বলি, টাচ করে মানে অন, কিছুটা উপরে যেটা আমার নাগালের মধ্যে সেখানে ওভার, অনেক উপরে যেটা আমার নাগালের মধ্যে নয় সেখানে অ্যাবভ। আপ তাহলে কি? আপ হচ্ছে নিচ থেকে উপরে। নিচ থেকে উপরে মানে কি? মানে হলো যে ওই যে দুই বন্ধুর গল্পটা আমরা জানি, দুই বন্ধু জঙ্গলে বেড়াইতে গেছে, ভাল্লুক আসছে, এক বন্ধু গাছে উঠছে আর এক বন্ধু মাটিতে শুইছে। তাহলে ন্যাচারালি দুইজনের দ্বারাই গল্প করছে, ভাল্লুককে দেখে একজন গাছের উপর উঠছে, তাহলে নিচ থেকে উপরে যাচ্ছে। One of the friend climbed up a tree and other friend land down on the ground. মানে দাঁড়ায় থাকা মানুষটা যখন নিচে চলে গেছে তখন সেখানে ডাউন, আর দাঁড়ায় থাকা মানুষটা যখন গাছের উপরে চলে গেছে তখন সেখানে আপ। তার মানে কি? উপর দিকে যাওয়া বোঝাতে আপ হয়, নিচের দিকে যাওয়া বোঝাতে ডাউন হয়। আমি যদি এমনটা বলি, গত বছর আমরা কয়েক বন্ধু মিলে পাহাড়পুরে বেড়াতে গিয়েছিলাম, আমার একটা বন্ধু পাহাড়ের উপর উঠেছিল, তাহলে এই যে পাহাড়ের উপর উঠছে, এই উপরটা মানে হলো আপ। ওকে, আর সে যখন পাহাড় থেকে নামছে এই কথাটা আমি বলবো, এই নামার সেক্ষেত্রে আমি বলবো ডাউন। তাহলে আপের সাথে ডাউনের একটা সম্পর্ক আছে, ফ্রমের সাথে টু এর একটা সম্পর্ক আছে, ইনের সাথে আউটের একটা সম্পর্ক আছে। দেখেন, ইন মানে ভিতরে, আমরা ভিতরে, আর আমাদের একজন বাহিরে। তাহলে উই আর ইন দ্য রুম বাট ওয়ান অফ আস আউট অফ দ্য রুম। আমরা সবাই ভিতরে আছি কিন্তু আমাদের মধ্যে কেউ একজন বাহিরে আছে। তাহলে যে বাহিরে আছে তার পজিশন বোঝাতে আউট বলতে হবে, যারা আমরা ভিতরে আছি আমাদের পজিশন বোঝাতে ইন হবে। কোন একটা জায়গা থেকে শুরু হলে ফ্রম, আর যেখান থেকে শেষ সেখানে হলো টু। ঠিক এই মুহূর্তে আমি কথা বলতেছিলাম অন, ওভার, অ্যাবাভ আর আপ নিয়ে। তো আমার আলোচনাটা ঠিক আপের জায়গায় আছে এখন। আপ মানে উপরে, আর আপের বিপরীত শব্দ হলো ডাউন। তো যদি নিচ থেকে উপরের দিকে যাওয়া বোঝায় এমনটা হয় তাহলে আমরা আপ দিব, যদি উপর থেকে নিচের দিকে যাওয়া বোঝায় তাহলে আমরা ডাউন দিব। আমার মনে হয় বুঝতে পারছেন ব্যাপারটা। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস স্যার, you can স্যার ask the ওভার, question. স্যার ওভার উপরে বুঝালে তো টাচ করে তাহলে হচ্ছে অন, আর যদি গতি যায় তাহলে ওভার, আর যদি গতি না বোঝায় মানে স্থির বোঝায় তাহলে অ্যাবভ। জি আচ্ছা স্যার, থ্যাংক হ্যাঁ, ইউ। আপনি ঠিক বলছেন। এখন আপনার প্রশ্নটা কি বলবেন? স্যার এটাই আমার একটু ব্যস্ত ছিল, এখন জিজ্ঞেস করলাম ঠিক আছে কিনা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার চিন্তা ভাবনা একেবারে ঠিক আছে। আপনাকে থ্যাংক ইউ যে আপনি ভালো করে শুনছেন। আরেকটা বিষয় কি জানেন, এই যে আমি কথা বলছি এই কথাগুলো তো আমি মানে আমার মন গড়া কতগুলো কথা আপনার সামনে বলছি না, আমি বই পুস্তক পড়ে শিখে এসে আপনাকে বলছি। তো কথা হলো যে
আপনি যেটা জানেন এটা একদম ঠিক জানেন, এখন আপনার জানাটাকে যদি আপনি আরেকটু বাজিয়ে দেখতে চান তাহলে এই সম্পর্কে বইয়ে কি লেখা আছে আপনাকে দেখতে হবে। এখন মনে করেন বই দেখার আপনার টাইম নেই, তাহলে ইউটিউব থেকে আরো 2-4টা ভালো টিচারের কথা শুনতে হবে। তার মানে কি, কখনো যদি কোনো একটা কথায় আপনি কনফিউজড হন তাহলে আরো 2-4 জনের সাথে ওই কথাটা শেয়ার করতে হবে, আরো 2-1 জনের কাছে শুনতে হবে। যদি দেখেন যে সবাই ঠিক বলছে তাহলে আপনি ঠিক আছেন। আর আমি একটা কথা বলছি, আপনি একটা ভাবছেন, আরেকজন আরেকটা কথা বলছে, তাহলে তো আপনি কনফিউজড। তো আমার মনে হয় যে আপনি কনফিউজড হবেন না, কারণ এই কথাটা আমি বই থেকে শিখে এসে আপনাকে বলছি, বইয়ের মধ্যে এভাবেই লেখা আছে। ওকে, নাও অন টু দ্য নেক্সট। আমরা কেউ একজন ওভার আর অ্যাবভ এই দুটো বিষয় নিয়ে সামান্য কনফিউশন ছিল। তো ওভার মানে কিছুটা উপরে, অ্যাবভ মানে অনেক উপরে। আমি এমনটা বলেছিলাম যে যেটা আমাদের ধরাছোঁয়ার মধ্যে, আমার মাথার উপরে আম গাছে আম ঝুলছে, আমি চাইলে আম পারবো, তাহলে এখানে ওভার হবে। আর আকাশের মধ্যে তারাগুলো মিটমিট করে জ্বলছে, আমি চাইলে ধরতে পারবো না, তাহলে এখানে অ্যাবভ হবে। ওরা বোঝায় যেমন ফ্যানটা ঘুরছে, তাহলে সেখানে আমি ওভার দিব। আর উপরে যদি কোনো কিছু স্থির হয়ে বোঝায় তাহলে সেখানে আমি অ্যাবভ দিব। মাথার উপরে আকাশ, আকাশের মধ্যে তারাগুলো মিটমিট করে জ্বলছে, তাহলে এই যে তারাগুলোর কথা যখন আমি বলবো তখন ওখানে অ্যাবভ হবে, কারণ স্থির হয়ে আছে সেগুলা। ওকে, আমরা শিখলাম এগুলো সব উপরে বোঝায়। এবার আসুন নিচে কারা কারা বুঝে। কোন একটা স্থানের নিচে যদি বোঝায় তাহলে ডাউন হয়, তারপরে বিলো হয়, তারপরে হচ্ছে আন্ডার হয়। আমি আপনাকে 3টা জিনিস শেখাচ্ছি, ডাউন, বিলো, আন্ডার। ডাউন, বিলো, আন্ডার, এই 3টা দ্বারা কোনো কিছুর নিচে বোঝায়, একটা নাউনের নিচের দিকে অবস্থান করা বোঝায়। সো ডাউন কি? আপের বিপরীত। যদি নিচ থেকে উপরের দিকে যাও বোঝায় আমরা বলবো আপ, যদি উপর থেকে নিচের দিকে আসা বোঝায় আমরা বলবো ডাউন। আমার মনে হয় বুঝতে পারছেন। এবার দেখেন বিলো আর আন্ডার। বিলো আর আন্ডার, বিলো মানে নিচে, আন্ডার মানে হচ্ছে নিচে। বোথ দ্য টু আর সেম, বাট তাহলে দুটা কেন হলো? একটা হলেই তো হইতো। সো হিয়ার ইজ আ লিটল ডিফারেন্স, সামান্য একটু হলেও ডিফারেন্স আছে। তো সেটা কি? আন্ডার মানে নিচে, বিলো মানে নিচে। তো যখন এই নিচে একটা বাক্যের মধ্যে যদি এই দুটো অপশনে থাকে তাহলে আপনি কনফিউজড। আর নিচে বোঝাবে আর এই দুইটা অপশন একসাথে থাকবে না, তাহলে আপনি কোনো কনফিউজড নাই। যেমন ধরেন আমি বললাম যে বিছানার নিচে একটা বিড়াল শুয়ে আছে। এখন ড্যাশ দ্য বেড মানে বিছানার নিচে। এখন এখানে পরীক্ষার সময় যদি এই কোয়েশ্চেনটা আসে তাহলে এখানে অন হতে পারে, বিলো হতে পারে, ডাউন হতে পারে, আর আপ হতে পারে। এখন দেখেন বিলো আর আন্ডার একসাথে থাকবে না। এবার আমার কথাটা প্রুফ নেওয়ার জন্য আপনি অনেকগুলো কোয়েশ্চেন সলভ করে দেখতে পারেন। কারণ কি? কারণ যদি একটা জিনিস আরেকটা জিনিসের স্পর্শ করে নিচে থাকে বা সামান্য কিছু নিচে বোঝায় তাহলে সেখানে আন্ডার হয়। আর বিলো বলতে কিছুটা নিচে যদি বোঝায় তাহলে সেখানে বিলো হয়। মানে বেশ নিচে বোঝাতে বিলো হয়, আর অল্প একটু নিচে বোঝাতে বা টাচ করে থাকা বোঝাতে আন্ডার হয়। এখন আমি যদি বলি যে টেবিলের উপরে আমার একটা বই আছে আর বইয়ের নিচে আমার মোবাইল আছে, তাহলে আপনি এখানে কখনোই বিলো বলতে পারবেন না। কারণ বইয়ের নিচে যদি মোবাইলটা থাকে তাহলে মোবাইলটা বইকে টাচ করে আছে। আরেকটু সহজ করে বলি, বালিশের নিচে আমার মানি ব্যাগ আছে। এখন আমি যদি মানি ব্যাগটা বালিশের নিচে বোঝাই তাহলে মানি ব্যাগটা আর বালিশটা বিছানাটা টাচ করে থাকবে, ওটা দূরত্ব বজায় রেখে থাকতে পারবে না। তাহলে যেটা টাচ করে থাকা বোঝায় সেখানে অবশ্যই অবশ্যই আন্ডার হবে, আর যেটা কিছুটা দূরত্ব বোঝায় সেটা বিলো হবে। আর এটা কনফিউশন, কারণ একটু দূরে না বেশি দূরে না বেশি দূরে মেপে মেপে তো আপনি কোয়েশ্চেন সলভ করতে পারবেন না। সো যেখানে আন্ডার থাকবে সেখানে বিলো থাকবে না, যেখানে বিলো থাকবে সেখানে আন্ডার থাকবে না। দেখেন তাহলে তারপরেও তো একটা ডিফারেন্স তো আছেই, দুইটা কথা কেন তাহলে হলো? তো এই ডিফারেন্সটা কি? একেবারে খুব 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 কম দূরত্ব বোঝাতে একটা জিনিস আরেকটা জিনিসের নিচে কিন্তু নো কি দূরত্ব, ফার মানে দূরত্ব, ওকে, নো দূরত্ব, তাহলে সেখানে আমরা আন্ডার দিব। আর কিছুটা দূরত্ব বোঝাতে আমরা বিলো দিব। খুব সহজ করে যদি আমি বোঝাতে চাই তাহলে আমি এই এক্সাম্পলটা আপনার সামনে তুলে ধরবো। সেটা কি? আমাদের দেশে অনেক মানুষ আছে যারা দরিদ্র সীমার নিচে বাস করে। এখন এই দেখেন নিচে বোঝাচ্ছে। এখন এই দরিদ্র সীমার নিচে বলতে কি বোঝায়? একটা মানুষের লাইফটাকে সুন্দরভাবে লিড করতে হলে মনে করেন সারাদিনে তার 500 টাকা দরকার, কিন্তু এই যে কোভিড-19 কারণে সে ঠিক মতো ইনকাম করতে পারছে না। বেচারার 500 টাকা হলে ভালো চলতো, কিন্তু সে 300 টাকা আর্ন করছে, তার আরো 200 টাকা তার দরকার ছিল।
তো 500 টাকা হলে লাইফটা স্বাভাবিকভাবে লিড করতে পারতো। তো যেখানে আরো 200 টাকা দরকার, সে 300 টাকা আর্ন করছে, তার মানে তাকে কষ্ট করে চলতে হচ্ছে। তো এই কষ্ট করে চলতে চলতে যখন অনেক দিন হয়ে গেল, তখন আমরা বলি কি তারা দরিদ্র সীমার নিচে বাস করছে। তাহলে 5 হলে ওকে, সেখানে 3 ছিল মানে আরো 2 আছে, তার মানে কি একটু নিচে আছে, তাহলে আমরা বলবো দে লিভ বিলো দ্য পভার্টি লাইন। তাহলে দেখুন ওইখানে আপনি আন্ডার বলতে পারবেন না, কারণ কি ওইখানে টাচ করার কোনো অপশনই নাই। তো যেখানে টাচ করে আছে, যেমন টেবিলের নিচে আমার বই আছে, এখানে আপনি কনফিউজড যে আন্ডার দিব না বিলো দিব, কারণ আপনি তো টেবিলের স্পর্শ করেও থাকতে পারে, আবার কিছুটা নিচেও থাকতে পারে। তো এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে, আপনি নিশ্চিত থাকেন বিলো আন্ডার দুইটা অপশনে থাকবেন, হয় বিলো থাকবে অথবা আন্ডার থাকবে। নিচে বোঝাতে যে কোনো একটা দিয়ে দিলেন, হয়ে গেল। কিন্তু কথা হলো, যদি আমি বোঝাই যে বইয়ের নিচে মোবাইল আছে, তাহলে সেখানে আন্ডার হবে। বালিশের নিচে আমার মানিব্যাগ আছে, তাহলে সেখানে আন্ডার হবে। এখন গাছের নিচে আমি দাঁড়ায় আছি, তো গাছের নিচে আমি দাঁড়ায় থাকবো, আর গাছটা যদি আমাকে টাচ করে, মানে আমি তো চাপা পড়ে যাব, তাহলে এখানে আন্ডার হওয়ার কথা না, সেখানে বিলোই হবে। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন। ওকে, তাহলে আমি কতগুলা প্রিপজিশনের কথা বললাম, যেগুলো কোনোটা ভিতরে বোঝায়, কোনোটা বাহিরে বোঝায়, কোনোটা হচ্ছে যে উপরে বোঝায়, কোনোটা নিচে বোঝায়। তো এই যে কোনো একটা জায়গা বা কোনো একটা নাউন, সেই নাউনটার ভিতরে বোঝাতে আমি 6টা প্রিপজিশনের কথা বলছি, উপরে বোঝাতে 4টার কথা বলছি, নিচে বোঝাতে 3টার কথা বলছি। তাহলে 6 4 10 3 13টা কিন্তু আমরা শিখে গেলাম। এখন দেখেন, কোন একটা জায়গার ভিতরে না, বাহিরে না, একদম উপরে না, নিচে না, চতুর্দিকে যদি বোঝায়, আর আটা করতে দাও। কেউ বলতে পারবেন চতুর্দিকে বোঝাতে কোন প্রিপজিশনটা অ্যাপ্লাই করতে হয়? অ্যারাউন্ড। অ্যারাউন্ড। ওয়াও, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি যদি বলি আমাদের চারপাশে যা কিছু আছে তাকে নাকি পরিবেশ বলে, একদম ছোট বাচ্চার পড়াশোনা। তো এটাকে ধরেন আপনি ইংরেজিতে বলতে চাচ্ছেন, তাহলে বলতে হবে অল দ্য থিং অ্যারাউন্ড আস আর কল্ড এনভায়রনমেন্ট। তাহলে আমি এই যে অল দ্য থিং অ্যারাউন্ড কেন বলছি? কারণ আমি বলতে চাচ্ছি যে আমাদের চারপাশে যা কিছু আছে তাকে নাকি পরিবেশ বলে। তো আমরা যদি ডেঙ্গু মশা থেকে বাঁচতে চাই, সুস্থ থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে আমাদের চারপাশটা আমাদেরকে পরিষ্কার রাখতে হবে। তাহলে উই হ্যাভ টু ক্লিন অ্যারাউন্ড আওয়ার সারাউন্ডিংস টু সেভ আওয়ারসেলফ ফ্রম আমি কোভিড-19 বলতে চাইছিলাম, নট কোভিড-19, ফ্রম ডেঙ্গু। ওকে, তো যখন আমার কথার মধ্যে চারপাশ আসছে, তখন আমাকে অ্যারাউন্ড আনতে হবে, কারণ অ্যারাউন্ড কি করে? কোনো একটা স্থানের চতুর্দিকটা বোঝায়। তাহলে কোনো একটা জায়গার উপরে বোঝাতে কি হয়, নিচে বোঝাতে কি হয় আমরা শিখলাম, ভিতরে বোঝাতে কি হয় আমরা শিখলাম। এখন আমরা চতুর্দিকে বোঝাতে শিখলাম। এবার দেখেন দুটো প্রিপজিশন আমি শেখাবো, একটা হচ্ছে অ্যাক্রস আর একটা হলো অ্যালং। অ্যাক্রস আর অ্যালং। দেখেন, আমি আমার কথা শুরুতে বলছিলাম প্রিপজিশন কি করে? কোন একটা নাউনের পজিশন বলে দেয়, কোন একটা নাউনের পজিশনটা আমাদের সামনে স্পষ্ট করে। তো দিস ইজ আ নাউন, মনে করেন এটা একটা ফিল্ড অথবা এটা একটা রোড। তো আমি যদি এই রোডের একদম সোজা বোঝাই, দৈর্ঘ্য বরাবর বোঝাই, তাহলে সেখানে আমাকে অ্যালং প্রিপজিশনটা ব্যবহার করতে হবে। আর আমি যদি এক পাশ থেকে আরেক পাশ বোঝাই, প্রস্থ বরাবর বোঝাই, কোন একটা জায়গার একদম লম্বা সোজাটাকে দৈর্ঘ্য বলে, খাটো যেটা বাংলা গ্রামের ভাষায় সেটাকে প্রস্থ বলে, অথবা এক পাশ থেকে আরেক পাশে যদি বোঝাই তাহলে সেটাকে প্রস্থ বলে। তো দৈর্ঘ্য বরাবর হলে অ্যালং হয়, প্রস্থ বরাবর হলে অ্যাক্রস হয়। আমি যদি একটা ছোট বাচ্চাকে বলি যে যখন তুমি রাস্তা দিয়ে হাঁটবা, তখন রাস্তার সাইড দিয়ে সোজা হাঁটবা, তাহলে সেখানে অ্যালং বলতে হবে। আমি যদি উপদেশ দিই যে তুমি রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় খুব সাবধান থাকবা, অথবা রাস্তার এক পাশ থেকে আরেক পাশে, এক পাশ থেকে আরেক পাশে এরকম করে চলাফেরা করবা না, তাহলে আমাকে অ্যাক্রস বলতে হবে। দেখেন একটা ছোট গল্প, আমাদের বাসায় বিড়াল আসছে, তো আমি বিড়ালকে তাড়া করছি। এখন বিড়াল তাড়া খেয়ে দৌড় শুরু করছে, তো সে যখন রাস্তার পাশে গেছে, তার পাশ দিয়ে একটা ট্রাক চলে গেছে, আর ট্রাকটা যখন গেছে তখন ট্রাক একেবারে বাতাস বয়ে বিড়ালের গায়ে ধাক্কা লাগছে, বিড়াল মাইন্ড করছে। এবার বিড়াল কি করছে? ট্রাকের পিছন পিছন ছোটা শুরু করছে। তো আমি যদি এই কথাটা ইংরেজিতে লিখি যে বিড়ালটা সোজা ট্রাকের পিছন দৌড়া শুরু করছিল, তো তখন আমাকে অ্যালং কথাটা লিখতে হবে, কারণ আমি কি বোঝাচ্ছি যে সোজা যদি যায় তাহলে অ্যালং হয়, আর এক পাশ থেকে আরেক পাশে যদি বোঝায় তাহলে অ্যাক্রস হয়। ছেলেটা সারাদিন কোনো কাজ নাই, সে শুধু নদীর পাশ দিয়ে হাঁটে আর হাঁটে, এভাবে তার দিন চলে যায়, তাহলে সেখানে অ্যালং হবে। আর আমি নদীতে গোসল করতে গেছি, আমি এক পাশ থেকে আরেক পাশে গেছিলাম, তাহলে সেখানে অ্যাক্রস হবে। তো কোনো একটা স্থান
এর এক পাশ থেকে আরেক পাশে প্রস্থ বরাবর বোঝাতে আমাকে অ্যাক্রস অ্যাপ্লাই করতে হবে, একদম সোজা দৈর্ঘ্য বরাবর বোঝাতে আমাকে অ্যালং বসাতে হবে। রাস্তার কথাটা সবচেয়ে ভালো এক্সাম্পল। রাস্তার পাশ দিয়ে সোজা হাঁটতে হয়, অথবা কোনো একদিন সন্ধ্যাবেলা আমি নদীর পাশ দিয়ে হেঁটেছিলাম, নদীর দৃশ্য দেখেছিলাম, আমার অনেক ভালো লাগছে, তো এই যে এটা হলো অ্যালং। আর এই পাশ থেকে ও পাশে গিয়েছিলাম আড়াআড়ি ভাবে বোঝাতে ক্রস। এই যে দেখেন, দিস ইজ কল্ড ক্রস, এটাকে ক্রস বলে আমরা তো সবাই জানি। তাহলে একটা স্থানকে ক্রস করা বোঝাতে অ্যাক্রস হয়, আর সোজা বোঝাতে অ্যালং হয়। দেখেন LONG, লং মানে দৈর্ঘ্য, তো লং থেকে অ্যালং আসছে, আর ক্রস থেকে অ্যাক্রস আসছে। তো লং লং মানে অনেক 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 সময় হলে আগের কথা, আর দূরে হলে হচ্ছে দূরত্বের কথা, হচ্ছে ফার। তো যদি আমি কোনো একটা স্থানের কোনো একটা জায়গার একদম সোজাসুজি বোঝাতে চাই, সোজা মিন করতে চাই, আমাকে অ্যালং বলতে হবে, কারণ লং এর সাথে এ আসছে। আর ক্রস করা বোঝাতে চাই, ক্রস এক পাশ থেকে আরেক পাশে বোঝাই, তাহলে সেখানে অ্যাক্রস হবে। আমার মনে হয় বুঝতে পারছেন। তো আমি যে প্রিপোজিশন গুলা আমার লিস্টের মধ্যে দিচ্ছি, এখানে অনেকগুলো প্রিপোজিশন আছে, তার অর্ধেকগুলো আলোচনা করা হলো। এখন আমরা বাকিগুলো শিখি। OF অফ নামে একটা প্রিপোজিশন আছে, আর OFF অফ নামে একটা প্রিপোজিশন আছে। দেখেন, অফ মানে হচ্ছে এর, আর এই অফ মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, আলাদা হওয়া, দূর করা, অপসারণ করা। তো OF অফ, OFF অফ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু? অফ মানে হচ্ছে এর, আমরা বাংলাদেশের মানুষ, উই আর দ্য পিপল অফ বাংলাদেশ। রাজশাহীর আম বাংলাদেশের সেরা, তাহলে বলতে হবে দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী। তোমার চুলের কালার অনেক কালো, তখন বলতে হবে দ্য কালার অফ ইউর আইস, সরি আইস না, হেয়ার্স, ওকে আই এম সরি। ওকে, এর যদি বোঝায় তাহলে সেখানে অফ দিতে হয়। আর এই যে লাইটটা জ্বলছে, এখন আমি লাইটটা বন্ধ করে দিব, তখন আমরা তো বলি সুইচ অফ দ্য লাইট, আরে লাইটটা অফ করো। তাহলে এই যে আমি অফ বললাম, এখানে OFF অফ হবে। দেখেন খুব সহজ একটা এক্সাম্পল বলি, বাস। এখন বাসের মধ্যে উঠা বোঝাতে গেট অন হয়, গেট অন। এখন বাস থেকে নামা বোঝাতে গেট ডাউন হয়। এখন কেউ একজন বাস চলছে চলছে চলছে, এখন বাস থেকে ধাপাস করে পড়ে গেছে, তখন ফেল অফ দ্য বাস। মানে কি, পড়ে যাওয়া বোঝাতে, অপসারণ করা বোঝাতে, দূর হওয়া বোঝাতে, বিচ্ছিন্ন হওয়া বোঝাতে, আলাদা হওয়া বোঝাতে অফ হয়। এই যে আমি ঘড়িটা পরে আছি, এখন আমি ঘড়িটা হাত থেকে খুলবো, যে খুলে ফেলা বোঝাতে অফ হয়। জুতাটা পরো, পুট অন দ্য শুজ, এবার জুতাগুলো খুলো, তখন বলতে হবে যে পুট অফ দ্য শুজ। তাহলে OFF অফ মানে হচ্ছে খুলে ফেলা, অপসারণ করা, দূর করা, বিচ্ছিন্ন করা, আলাদা হওয়া, বন্ধ হওয়া। আমি চাকরি করি, আজকে আমি অফিসে যাইনি, তো কেউ একজন বলছে কি ব্যাপার অফিসে যাও না? আমি বলতেছি আজকে আমার অফ ডে, আজকে আমার বন্ধ, আজকে আমার কাজকর্ম করতে হবে না। তো এই যে অফ ডে যে বলছি, এখানে কোন অফ হবে? OFF অফ হবে। কারণ হচ্ছে বন্ধ, আলাদা, অপসারণ করা। ফ্যানটা ঘুরছে, বিদ্যুতের সাথে কানেকশন আছে, সে চলছে, আমি কানেকশনটা বিচ্ছিন্ন করে দিলাম, ফ্যান অফ হয়ে গেল। তাহলে এই অফ বলতে বিচ্ছিন্ন করা, আলাদা করা, অপসারণ করা, দূর করা। আমার মনে হয় বুঝতে পারছেন। তো এই যে অফের সাথে ইনের একটা সম্পর্ক আছে, আমি একটু এটা আপনাকে জানাতে চাই। ইন মধ্যে বোঝায় ঠিক আছে, কিন্তু প্রিপোজিশন গুলোর একটা স্পেশাল ব্যবহার থাকে আর একটা বেসিক ব্যবহার থাকে। তো কখনো যদি আমরা তো এটা জানি যে প্রিপোজিশন কি করে, কোনো একটা নাউনের পূর্বে বসে ওই নাউনের পজিশন বলে দেয়। তো যেই নাউনটার পূর্বে আমরা প্রিপোজিশনটা বসাচ্ছি, সেই নাউনটার বাংলা বলতে গিয়ে যদি এ আসে, তাহলে আমরা ইন দিব, আর যদি এ আর এর আসে, তখন আমরা অফ দিব। দেখেন আমি দুটো এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। বলা আছে যে উই লিভ ড্যাশ বাংলাদেশ, উই আর দ্য পিপল ড্যাশ বাংলাদেশ। এখন দেখেন, বাংলাদেশ একটা দেশের নাম, কোন একটা স্থান বোঝালে ইন হয়, এটা কিন্তু গ্রামারের রুলস রেগুলেশনের মধ্যে বলা আছে। কিন্তু পরের বাক্যটাতেও আমি বাংলাদেশ লিখছি, দেখেন বিডিতে আমি বাংলাদেশ বোঝাচ্ছি, তো এখানেও বাংলাদেশ লিখছি, বাট এখানে আপনি ইন দিতে পারবেন না, এখানে আবার অফ দিবেন। তাহলে কখন অফ হবে বা কখন ইন হবে, এটা বোঝার জন্য আমার এই টার্মটা আপনার কাজে লাগবে, একটু খেয়াল করে শুনেন। যদি আমি যেই নাউনটার পূর্বে প্রিপোজিশন বসাচ্ছি সেটার বাংলা করে এ পাই, তাহলে আমি ইন দিব, আর যদি এর পাই তাহলে আমি অফ দিব। তো সামনের কথাটা বলতেছে উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে, এখানে আমি এ পাইছি,
অবশ্যই আমাকে ইন দেওয়া লাগবে। উই আর দ্য পিপল, আমরা মানুষ, বাংলাদেশের, তাহলে এখানে অফ দিতে হবে। আমরা আপনার অফ ইউর কলেজ, আমার মানুষ, দ্য পিপল অফ মাই ভিলেজ, আমরা এখন রুমে, তাহলে বলতে হবে উই আর ইন দ্য রুম। আর এই রুমের রং সাদা, তখন বলতে হবে দ্য কালার অফ দ্য রুম। অফ দ্য রুম মানে রুমের, আর ইন দ্য রুম মানে রুম এ। আমার মনে হয় বুঝতে পারছি। আচ্ছা, তো আমি যতগুলা প্রিপোজিশন নিয়ে কথা বলছি, আমি আমার লিস্ট থেকে কথা বলছি। তো লিস্টের মধ্যে অ্যাট, অ্যাক্রস, অ্যারাউন্ড, অ্যামাং, অ্যালং, অ্যাবভ, এগুলো আমি বুঝাইছি। অ্যাবাউট বুঝিনি। অ্যাবাউট, এগেইনস্ট। দেখেন, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট মানে প্রায়। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট কোভিড-19? তোমার কি কোভিড-19 সম্পর্কে কোনো ধারণা আছে? তুমি কি আমার সম্পর্কে কিছু জানো? এই যে যখন এই সম্পর্কে আসবে, তখনই সেখানে অ্যাবাউট আসবে। আর প্রায় যদি বলি, এখান থেকে আমাদের বাসা প্রায় 2 কিলোমিটার, তাহলে ইট ইজ অ্যাবাউট 2 কিলোমিটার আওয়ার হাউস ফ্রম হিয়ার। আমাদের ক্লাস আর প্রায় 20 মিনিট ধরে হবে, তাহলে অ্যাবাউট 20 মিনিটস। এই যে অ্যাবাউট। এবার এগেইনস্ট মানে বিরুদ্ধে। দেখেন, যুদ্ধ করা, ঝগড়া করা, মারামারি করা, এগুলোকে এগেইনস্ট বলে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছে, তাহলে বাংলাদেশ প্লে এগেইনস্ট অস্ট্রেলিয়া। ভিএস দ্য ভার্সেস, এই ভার্সেস মানে হলো এগেইনস্ট। 1971 সালে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তাহলে ইন 1971 বাংলাদেশ ফট এগেইনস্ট পাকিস্তান। আমার একটা বন্ধু একটা বান্ধবীর সাথে ঝগড়া করছিল, তাহলে এখানে কোয়ারেল মানে ঝগড়া করা, এগেইনস্ট দিতে হবে। তাহলে যুদ্ধ করা, ঝগড়া করা, মারামারি করা, বিরুদ্ধে যাওয়া, খেলাধুলা করা, এগুলোতে এগেইনস্ট হয়। আমার মনে হয় বুঝতে পারছে। ওকে, এই যে লিস্ট অনুসারে আমরা কথা বলছি, তো লিস্টের মধ্যে বিফোর আফটার নামে দুটো কথা আছে। দেখেন, বিফোর মানে পূর্বে, আর আফটার মানে হলো পরে। অ্যাবাউট আরেকবার স্যার। জি মানুষ বলছে অ্যাবাউট আরেকবার। ওকে, প্রিপোজিশনের এই যে অ্যাবাউট কোথায় কোথায় বসে, এখানে বইয়ের মধ্যে অনেকগুলো কথা বলা আছে, বাট একটা কোয়েশ্চেনকে সলভ করতে হলে যে কথাটা আমার না জানলেই নয়, আমি সেই কথাটাই বলতে এসেছি। ওকে, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট মানে প্রায়। তো কোনো কিছুর, যেমন আমি বললাম যে হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট কোভিড-19, অ্যাবাউট দ্য ভ্যাকসিন অফ কোভিড-19। কিছু মানুষ বলতেছে ভ্যাকসিন দিতেই হবে, আবার কোনো কোনো আহাম্মক বলে যে না, এটা দরকার নাই। তো এই যে ধারণা কি তোমার এটা সম্পর্কে? এখন আমি যদি এই কথাটা ইংরেজিতে বলতে চাই, তাহলে হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট দ্য ভ্যাকসিন অফ কোভিড-19? এখন তুমি কি ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে কিছু জানো? ডু ইউ নো অ্যাবাউট ডিজিটাল বাংলাদেশ? এই যে এখানে অ্যাবাউট হইল, মানে কোনো কিছু সম্পর্কে বোঝাতে অ্যাবাউট হয়। অ্যাবাউটের আরেকটা অর্থ আমি বললাম প্রায়। তার মানে কি, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, তখন ইট ইজ অ্যাবাউট দ্য ফিনিশিং লাইন অফ আওয়ার ক্লাস। তারপর এখান থেকে আমাদের বাসা প্রায় 2 কিলোমিটার, তখন বলতে হবে ইট ইজ অ্যাবাউট 2 কিলোমিটার আওয়ার হাউস ফ্রম হিয়ার। এই তো মনে হয় বুঝছেন। আসেন আমরা বিফোর আফটার নিয়ে কথা বলি। বিফোর আফটার কিন্তু অ্যাকচুয়ালি কনজাংশন। তো কনজাংশন কি করে? যখন দুইটা বাক্যকে যুক্ত করে। আবার বিফোর আফটার কিন্তু প্রিপোজিশন। প্রিপোজিশন কি করে? একটা নাউনের পূর্বে বসে ওই নাউনটার পজিশন বলে দেয়। যেমন টুডে আই এম হিয়ার বিফোর ইউ, আজকে আমি আপনাদের সামনে এসেছি। তাহলে ইউ এটা একটা প্রোনাউন। প্রোনাউন হলো নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড, মানে নাউন সাদৃশ্য পদ, মানে নাউনের মতো আর কি। তাহলে তোমার সামনে, এখানে বিফোর ইউ। আবার বলা যায় ইন ফ্রন্ট অফ ইউ, মানে তোমার সামনে। ইন ফ্রন্ট অফ এটা একটা ফ্রেজ, বাট আমি যদি সিঙ্গেল ওয়ার্ড বলতে চাই সামনের, তখন আমাকে বিফোর বলতে হবে। বিহাইন্ড মানে পেছনে, আবার আপনি আফটারও বলতে পারবেন। যেমন রিপিট আফটার মি, মানে আমার পরে তুমি বলো। তারপরে সে আমার পিছনে বসেছিল, হি সিট বিহাইন্ড মি, হি সিট আফটার মি। দেখো, আফটার মি মানে আমার পর, আফটার মি আমার পরে, আর বিফোর ইউ মানে তোমার সামনে। তুমি কলেজে যাওয়ার আগে আমার এই কাজটা করে দিও। তাহলে ইউ প্লিজ ডু দ্য ওয়ার্ক ফর মি বিফোর ইউ গো টু কলেজ। দেখো, কলেজে যাওয়ার আগে, আগে যদি বোঝাই তখন বিফোর বোঝাচ্ছে, পরে যদি বোঝাই তখন আফটার বোঝাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণের মধ্যে বলছিল, ভাইরা আমার, আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে সামনে বা পূর্বে, এই কথাটার ইংলিশ হলো বিফোর। আপনি ভাষণটার ইংলিশ ভার্সনটা পড়ে দেখবেন, এখানে বিফোরই দেয়া আছে। তো কোনো কিছু সামনে বা পূর্বে বোঝাতে বিফোর হয়, পেছনে বা পরে বোঝাতে
আফটার হয়, আমার মনে হয় বুঝছেন। আমার লিস্টের মধ্যে বিটুইন, বিসাইড, বিলো এগুলো আমরা শিখছি, বিহাইন্ড শিখছি, ডাউন শিখছি, ফর শিখি নাই, ফ্রম শিখছি, ইন, ইনটু, অফ শিখছি, অন, ওভার, আউট শিখছি, টু শিখছি, থ্রো শিখছি, আপ শিখছি, উইথ শিখি নাই, উইথিন শিখছি, উইদাউট শিখছি। তাহলে উইথ, উইদাউট আর ফর এই তিনটা বাদ আছে এখনো আমি যে লিস্ট আপনাদেরকে শেখাতে এসেছি। দেখেন মানে কার সাথে কার মিল আছে। আমরা 30টা কে যদি ধারাবাহিকভাবে 1 থেকে 30 পর্যন্ত শিখি তাহলে এলোমেলো অগোছালো জিনিসগুলো আমাদের মাথার মধ্যে সেট আপ নিতে অনেক সময় লাগবে। বাট আমি যদি সাজিয়ে গুছিয়ে একটা ফাইল তৈরি করে সেট আপ দেই তাহলে খুব সহজেই সেট আপ হয়ে যাবে। তো আমি এটাই আপনাকে শেখানোর চেষ্টা করছি যে বিফোর আফটার দুটার মধ্যে মিল আছে, তারপরে অফ এই দুটার মধ্যে মিল আছে। ভিতরে বোঝাতে আমি 6টা বললাম, উপরে বোঝাতে 4টা বললাম, নিচে বোঝাতে 3টা বললাম। আপনি যদি একটু খেয়াল করে ব্যাপারগুলো স্টাডি করেন ঠান্ডা মাথায় তাহলে দেখবেন যে আপনার 30টাই হয়ে গেছে। আপনি 30টা একটা একটা করে বলতে পারবেন। এই যে এরকম করে গুছিয়ে দেখেন, আমি কিন্তু সব মুখস্থ করে আসিনি, বাট আমি বলতে পারছি, 2-1টা ভুলে গেছি। তো 30টার মধ্যে 25টাই আমি বলতে পারছি। কারণ কি কোনটা তারা ভিতরে বোঝায়, কোনটা তারা উপরে বোঝায়, কোনটা তারা বাহিরে বোঝায়, কোনটা তারা নিচে বোঝায়, এগুলো আমি শিখছি, এই জন্য আমার মনে আছে। এখন আপনি বলেন প্রিপোজিশনের লিস্টের মধ্যে 30টা প্রিপোজিশন অ্যাট, ইন, বাই, উইথ এরকম করে 30টা মুখস্থ করো। আপনি হয়তো মুখস্থ করছেন, আজকে হয়তো পারছেন ক্লাসের চাপে পড়ে, বাট এখন থেকে 6 মাস পরে আপনি দেখবেন কিছুই মনে নেই। সো সিস্টেমেটিক ওয়েতে শিখলে সিস্টেম অনুযায়ী সাইজ করা যায়, আর সিস্টেমেটিক ওয়ের বাইরে গেলে কাজ তো হবেই না, আপনি ভুলে যাবেন। ওকে, আমার 30টার মধ্যে আমরা 28টাই শিখে ফেলছি, আর মাত্র 3টা বাকি আছে। একটা হলো ফর, একটা হলো উইথ, আর একটা হলো উইথআউট। লেখা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তো ফর মানে জন্য, এটা তো আমরা সবাই জানি, দিস ইজ ফর ইউ। উইথ মানে সাথে, আবার উইথ মানে দ্বারাও হয়, এটা একটু ব্যাখ্যা করা দরকার। আমরা সবাই জানি উইথ মানে সাথে, কিন্তু কখনো কখনো উইথ মানে দ্বারা হয়। যেমন এই যে দেখেন আমরা কলম দিয়ে লিখি, আপনি বলতে পারবেন না উই রাইট বাই পেন, আপনি বলবেন উই রাইট উইথ পেন। কেউ যদি বাই পেন বলে বলতে পারবে, কিন্তু সেটা ভুল। তাহলে ইংলিশ গ্রামারের কোন একটা কোয়েশ্চেনের আপনি যখন সলিউশনে যাবেন তখন সলিউশনের গ্রামারটা, সলিউশনের রুলস রেগুলেশনটা, সলিউশনের এক্সপ্লানেশনটা আপনাকে জানতে হবে। আমরা কলম দিয়ে লিখি এখন বাই মানে দ্বারা, তাহলে আমি এখানে উইথ কেন দিব? এটার গ্রামার হলো যে কখনো যদি কোনো একটা নাউন দ্বারা বোঝায় তাহলে ওই নাউনটা যদি ব্যক্তি হয় তার পূর্বে আমরা বাই দিতে পারবো, কিন্তু বস্তু হলে উইথ দিতে পারবো। দেখেন আমি মোটিভেটেড হলাম আমাদের টিচারের লেকচারের মাধ্যমে, তাহলে আই মোটিভেটেড বাই দ্য লেকচার অফ আওয়ার টিচার। টিচারকে বোঝাইলো, আপনি বাই বললেন। এখন আমরা কলম দিয়ে লিখি, এটা তো দ্বারা বললাম। আমি আরেকটা এক্সাম্পল বলি। এখানে বলা আছে যে a snake was killed dash me dash stick। আমি একটা সেন্টেন্স লিখলাম যে a snake was killed, একটা সাপকে হত্যা করা হয়েছে, by me মানে আমি একটা ব্যক্তি, সরি আমি আগেই বলে দিলাম, আমি আপনাদের কাছে জানতে চেয়েছিলাম। তো মি মানে আমাকে বোঝাইছে, আমি একজন পার্সন, সো এখানে আমাকে বাই অ্যাপ্লাই করতে হবে। আর সাপটাকে হত্যা করা হয়েছে লাঠি দিয়ে, তাহলে লাঠি একটা বস্তু, সো আমাকে এখানে উইথ অ্যাপ্লাই করতে হবে। অথচ তারা বুঝাইছে, দেখেন তাহলে কোনো কিছু দিয়ে বোঝায়, তো যেই নাউনটা দিয়ে বোঝাবে সেই নাউনটা যদি ব্যক্তি হয় তার সামনে আপনি বাই দিবেন, যদি বস্তু হয় তার সামনে আপনি উইথ দিবেন। এটা বেসিক গ্রামার। He was attracted dash robbers dash gun। তার মানে কি তাদেরকে ডাকাত আক্রমণ করেছিল, আর ডাকাতের হাতে বড় বড় বন্দুক ছিল, তারা তো ভয়ে শেষ। এই যে কথাটা, তো আমি বন্দুক দ্বারা ডাকাতের মাধ্যমে তারা আক্রান্ত হয়েছিল, এই কথাটা আপনার সামনে নিয়ে আসছি। তো এখন আমি দ্বারা বোঝাচ্ছি, তো এক্ষেত্রে রাবার মানে ডাকাত। এখন এই রাবার্সের সামনে আপনাকে প্রিপোজিশন ইউজ করা লাগবে, গানের সামনে আপনাকে প্রিপোজিশন ইউজ করা লাগবে। তো একটা বাই হবে আর একটা উইথ হবে। তো মেক শিওর করেন তো কোনটা হবে। প্রথমটা বাই, পরেরটা উইদাউট। উইদাউট কেন? উইথ। প্রথমটা বাই, পরেরটা উইথ। আচ্ছা, উইদাউট মানে তো ছাড়া। ফার্স্ট বাই,
ওকে, নো প্রবলেম। মানুষ যদি ভুল করে আর সে যদি বলে যে আমি আমার প্রেস্টিজ হারাই ফেললাম, তাহলে সে কখনো শিখতে পারবে না। মানুষ তো ভুল করতেই পারে, ভুলের মাধ্যমে যখন মানুষ শিখিয়ে তখন মানুষের এটা চিরদিন মনে থাকে। ম্যান মেক্স মিস্টেক, এটা চিরন্তন, সো ডোন্ট ওয়ারি। ওকে, প্রথমটা বাই, পরেরটা উইথ। আপনার আনসার সঠিক হয়েছে। আসলে এবার উইদাউট শিখি। স্যার ফর তো অনেক ক্ষেত্রেই মানে ঝামেলা হয়ে যায়, ফরের ইয়েটা আমরা এখন উইদাউট নিয়ে কথা বলবো। আমার যখন কথা শেষ হবে তারপরে আপনার কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন। কথার মাঝখানে কথা বলে ক্লাসটা এলোমেলো অগোছালো হয়ে যাবে। ওকে, নাও লেট মি টেল ইউ অ্যাবাউট উইদাউট। উইদাউট মানে ছাড়া, বাট মানে কিন্তু, আবার বাট মানে কখনো ছাড়া হয়। দেখেন আমি আপনাকে শেখাই। আমরা সবাই ক্লাসের মধ্যে উপস্থিত ছিলাম কিন্তু আরিফ ছাড়া। উই অল অ্যাটেন্ডেড দ্য ক্লাস বাট ফর আরিফ। বাট আরিফ মানে কখনো যদি বাট দ্বারা কিন্তু না বুঝায়, বাট একটা নাউনের পূর্বে বসে এবং সেইটা দ্বারা ছাড়া বুঝায়, তখন ওই বাটটা প্রিপোজিশন হয়ে যায়। এটা তো ব্যতিক্রম, এটা পরে বলি, আগে উইদাউটটা বলি। উইদাউট মানে ছাড়া। তো একটা ছেলে পরীক্ষা দিছে, তো সে পড়াশোনা ঠিক মতো করেনি বাট ভালো রেজাল্ট করছে। এখন তার এই ভালো রেজাল্ট করার সিক্রেট হলো সে তার একটা বন্ধুর দেখে লিখছিল। তো সে এখন এক্সপ্রেশন দিবে যে ভাই তোর সাহায্য ছাড়া আমি পাসই করতে পারতাম না। এই কথাটা যদি সে ইংরেজিতে লিখতে চায় তখন তাকে উইদাউট এর হেল্প নিতেই হবে, কারণ এখানে ছাড়া আসছে। তো আই ক্যানট ইভেন পাস, আমি এমনকি পাসই করতে পারতাম না উইদাউট মাই ফ্রেন্ডস হেল্প, আমার বন্ধুর সাহায্য ছাড়া। আমরা সবাই সেখানে গিয়েছিলাম আমার মা ছাড়া। তাহলে উই অল ওয়েন্ট দেয়ার উইদাউট মাই মাদার। এই তো উইদাউট মানে কোনো কিছু ছাড়া বোঝায়। তো এটার একটা ব্যতিক্রম, কখনো বাট দ্বারাও ছাড়া বোঝায়। যেমন আমি সব সাবজেক্ট কমপ্লিট করছি শুধু আইসিটি ছাড়া। তো আই কমপ্লিটেড অল দ্য সাবজেক্ট বাট আইসিটি। আমি সবই পড়ছি কিন্তু আইসিটিটা, তার মানে আইসিটিটা পড়ি নাই। এটা ছাড়া সবই পড়ছি। তাহলে এটা ছাড়া আমার সব আছে, এটা ছাড়া আমি সব করছি, তখন সেখানে বাট আনতে হয়। আমার মনে হয় বুঝতে পারছেন। তো আমি যে প্রিপোজিশনের একটা কমন লিস্ট আপনার সামনে নিয়ে আসছিলাম, এই কমন লিস্টটা হলো প্রিপোজিশনের প্রথম পার্ট। এরপর কিন্তু আরো দুটো পার্ট আছে, একটা হলো ফ্রেজ প্রিপোজিশন, একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এই যে ফ্রেজ প্রিপোজিশনের লিস্টটা আমি দিছি গ্রুপের মধ্যে, শেয়ারও করছি অলরেডি। এখন এটা কিন্তু আপনাকে পড়তে হবে। একটু কষ্ট করে নিয়ে যাও। ভাই হোয়াট ইজ দ্য টাইম? থাক, আচ্ছা আমরা 10 মিনিট, 10:30টার মধ্যে শেষ করব। Here is a list of preposition. এখানে প্রিপোজিশনের একটা লিস্ট আছে। সরি, ফ্রেজাল প্রিপোজিশন। ফ্রেজ প্রিপোজিশনের একটা লিস্ট আছে। এই লিস্টের মধ্যে 20-25টার মতো মাত্র শব্দ আছে। তো এগুলো আপনার শেখা উচিত। যেমন এখানে লেখা আছে ওয়ান্স অন এ হোয়াইল মানে মাঝে মাঝে, এট দ্য বিগিনিং অথবা অন দ্য ইফ অফ মানে হচ্ছে কোনো কিছুর শুরুতে, প্রাক মুহূর্তে। এখানে লেখা আছে ইন ফ্রন্ট অফ মানে হলো সামনে, ইন সার্চ অফ মানে খোঁজে, উইথ এ ভিউ টু মানে জন্যে। তো এই যে আমি যখন কোনো একটা কোয়েশ্চেন সলভ করছি তখন লুক ডাউনের পরে যদি শূন্যস্থান থাকে তাহলে সেখানে আপন দিতে হবে। উই শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার। আমাদের উচিত নয় অসহায় দরিদ্রদেরকে অবহেলা করা। তো এটা না আপনারা মুখস্থ করে ফেলবেন। এরপর আমি কি করব, এই যে এগুলোর মধ্যে থেকে কতগুলো কোয়েশ্চেন নিয়ে আসবো, নিয়ে এসে আপনাদের একটা এক্সাম দিব, আমরা টেস্ট করব। পরবর্তী ক্লাসে আমরা অনেক মজা করে কোয়েশ্চেন সলভ করব। তো আমি যদি কোয়েশ্চেন সলভ করতে চাই তাহলে কোয়েশ্চেন সলিউশনের রুলস রেগুলেশন গুলো আগে আমার মাথার মধ্যে সেট আপ দিতে হবে। তো রুলস রেগুলেশন বলতে এসে আমি আপনাকে বলছিলাম প্রিপোজিশনের প্রথমত লিস্টটা আপনার মাথার মধ্যে ক্লিয়ার করে রাখতে হবে। এরপরে কিছু ফ্রেজাল প্রিপোজিশন আর কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়া লাগবে। তো হিয়ার ইজ ইওর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কাইন্ডলি এগুলো একটু পড়ে নেবেন ভালো করে। আসুন এবার আমি কি ভুলভাল বলতেছি, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এগুলো হলো ফ্রেজাল প্রিপোজিশন, এগুলো হলো ফ্রেজ প্রিপোজিশন। এক্সকিউজ মি, একটু উল্টাপাল্টা করে ফেলছি, অনেক গরম, আমরা একেবারে একটা হট ওয়েদারের মধ্যে আছি। যা হোক, এগুলো হলো ফ্রেজাল প্রিপোজিশন, কষ্ট করে এগুলো মুখস্থ করে নেবেন। এবার আসুন আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্পর্কে আপনাকে কিছু বলতে চাই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই পাশে একটু আসে। একটু আগে আমি খুব শর্টকাটে বলছিলাম
এখন ওইটা ইয়ের দেখেন জন্য দিছিলাম, খায় যে নাই মানে। ডাই মানে হচ্ছে মারা যাওয়া, হ্যাঁ? খাবে না। ইয়ে রাতের দিন। ওই যে তো কালকে ডাই এর পরে কখনো ফর হয়, ডাই এর পরে কখনো বাই হয়, ডাই এর পরে কখনো অফ হয়, ডাই এর পরে কখনো ইন হয়, ডাই এর পরে কখনো ফ্রম হয়। দেখেন, here are 5 preposition I write down on the board, যেগুলা মানে হচ্ছে মারা যাওয়া বোঝায়। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে যে যেই কারণে যেই প্রিপোজিশনটা অ্যাপ্লাই করতে হবে ওটা একেবারে ফিক্সড করে দেয়া আছে, ওর বাইরে আপনি যেতে পারবেন না, গেলে ভুল। যেমন এখানে লেখা আছে যে হি ডায়েট ড্যাশ হিজ কান্ট্রি। এখন কোন মানুষ যদি তার দেশের জন্য মৃত্যুবরণ করে, দেশের জন্য জীবন দেয়, নিজেকে উৎসর্গ করে কোনো ভালো কাজের জন্য, তাহলে সেখানে ডাই ফর হয়। এই যে এখানে ডাই ফর, তাহলে এখানে লিখেছে সে তার দেশের জন্য মারা গেছে, তাহলে এখানে ফর ছাড়া অন্য কিছু আপনি দিতে পারবেন না, এটা ফিক্সড। এইটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট। এটা খুব সহজ। তো সহজ কথা দিয়ে আমি অ্যাপ্রোপ্রিয়েটের বেসিক কথাটা আপনার সামনে ক্লিয়ার করছি, যে কিছু শব্দের সাথে কিছু প্রিপোজিশন একেবারে ফিক্সড করে দেয়া আছে। ভাষা বিশেষজ্ঞরা অনেক চিন্তা ভাবনা গবেষণা করে এমনটা বলছে। এখন আমি যদি এই ভাষায় এই ইংরেজিতে ভালো পারফর্ম করতে চাই, তাহলে ওইটা আমাকে শিখে ফেলতে হবে, এর বাইরে কোনো উপায় নেই। ওকে, তাহলে ডাই ফর মানে হচ্ছে ভালো কাজে নিজেকে উৎসর্গ